ইলেকট্রনিক্স নিয়ে এখানে লিখেন ইলেকট্রনিক্স, লেখার পরে এখানে সার্চ করেন, আর সার্চ করা লাগবে না, লিখলেই চলে আসে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট। মেবি জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, জাভাস্ক্রিপ্ট এরকম হয়। আচ্ছা ঠিক আছে, তো এখানে ইলেকট্রনিক্স লিখলাম, দেখেন ইলেকট্রনিক্স কিন্তু রেড হয়ে গেছে, অলরেডি এটা নিয়ে নিচ্ছি। তো ইলেকট্রনিক্স ডট বিডি এটা আপনি নিতে পারেন। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে কি যে আমরা কিন্তু ইলেকট্রনিক্স নিয়ে বাংলাদেশে টার্গেট করে কাজ করব না, এই জন্য বিডি কোনো কথা আমাদের প্রয়োজন নাই। ইলেকট্রনিক্স বিডি, ইলেকট্রনিক্স ডট ব্লগ, ইলেকট্রনিক্স ডট ব্লগ এটা কিন্তু অনেক ভালো একটা ডোমেন, দেখি পাওয়া যায় কিনা সেটাই বিষয়। পাওয়া গেছে কিন্তু অনেক বেশি, এটা আপনাদের পোষাবে না। প্রাইস অনেক হাই। হুম, এটা পোষাবে না। ইলেকট্রনিক্স ব্লগ অনেক বেশি প্রাইস। ভাইয়া আমিও ইলেকট্রনিক্স, এরকম কয়েকটা মানে এডুকেশন করে ডোমেইন সার্চ করছি, মানে যেগুলাই দেখি একটু মোটামুটি অনেক প্রাইস অনেক হাই এরকম, আর সেরকম ভাবে করা যায় না। হ্যাঁ কিছু তো অবশ্যই কোনো না কোনো একটা ডোমেইন তো অবশ্যই ফাঁক দিয়ে পড়ে আছে আপনার জন্য, কারণ আপনি এটা অ্যাক্সেপ্ট করবেন একটা ডোমেইন থাকবেন, এটা তো হইতে পারে না। তো সেটাকে খুঁজে বার করতে হবে আপনাকে। হ্যাঁ। ইলেকট্রনিক ডট কম নাই, বিডি, তারপর হচ্ছে ব্লগটা অনেক আচ্ছা, জেনারেটর এখানে ইলেকট্রনিক্স ইডি, তারপর হচ্ছে বিআর ইলেকট্রনিক্স, নো ইলেকট্রনিক্স, বেবি ইলেকট্রনিক্স, দেখি আমরা কি পাই, মো ইলেকট্রনিক্স, জব ইলেকট্রনিক্স, ইউ ইলেকট্রনিক্স, হোটেল ইলেকট্রনিক্স, ড্রোন ইলেকট্রনিক্স, মানি ইলেকট্রনিক্স, এসিও ইলেকট্রনিক্স, স্টুডিও ইলেকট্রনিক্স, লিটল ইলেকট্রনিক্স, এসিও, এটা তো এটাই এসিও, জব ইলেকট্রনিক্স এই পাশে, বেবি, মানি ইলেকট্রনিক্স, মার্কেটিং ইলেকট্রনিক্স, ম্যান ইলেকট্রনিক্স, কোড ইলেকট্রনিক্স, মোবি ইলেকট্রনিক্স, ব্লগ ইলেকট্রনিক্স। আচ্ছা ব্লগ ইলেকট্রনিক্স এটা দেখি আমরা, হ্যাঁ এটাই পাওয়া যায় কিনা। আমরা তো ব্লগেই লিখতেছি, ব্লগ ইলেকট্রনিক্স পাওয়া গেলে ভালো। স্টার্ট সামথিং বিগ। আচ্ছা মেবি এটা নিতে পারেন আপনারা, ব্লগ ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স ব্লগ ডট কম, ইলেকট্রনিক্স ব্লগ দিয়ে দেখি তো পাই কিনা। ইলেকট্রনিক্স ব্লগ কিন্তু পাওয়া যাচ্ছে না, অনেক বড়, অনেক বেশি প্রাইস লাগবে। আচ্ছা ইলেকট্রনিক্স ব্লগ কিন্তু পাচ্ছি না আমরা, ইলেকট্রনিক ব্লগস আমাদের এখানে নেই, কিন্তু ব্লগ ইলেকট্রনিক্স ওইটা আছে, ওইটা আপনি চাইলে ইউজ করতে পারেন। এখন যদি আমরা এখানে একটা হাইপেন দিয়ে দিই, দেখি হাইপেন দিয়ে পাই কিনা। ওইটা অলরেডি নেওয়া হয়ে গেছে ওটা, আপনি চাইলে এটা কিনতে পারেন, বাট এটা প্রাইসটা বেশি পড়বে।
ব্লগ ইলেকট্রনিক্স হাইপেন এটা নাই, কিন্তু ব্লগ ইলেকট্রনিক্স এটা আছে। আচ্ছা দেখি ব্লগ ইলেকট্রনিক্স নিয়ে মানুষ কি চার্জ করে কিনা, ওইটার আপনার কি কোনো চার্জ বিল আছে কিনা। ব্লগ ইলেকট্রনিক্স মেবি চার্জ করে দেখি চার্জ ভ্যালু আছে কিনা এটা। ওটার সার্চ ভলিউম 0, যদিও ভলিউম 0, তো এটা গুগল কিন্তু আমাকে সাজেস্ট করতেছে, দেখি এটা রিমুভ করে আমাকে সাজেস্ট করে কিনা। হ্যাঁ ওইটা কিন্তু সাজেস্ট করতেছে ব্লগ ইলেকট্রনিক্স। তার মানে কি ওইটা লিখে মানুষ কিন্তু চার্জ করে, তার মানে এই ডোমেইনটা কিন্তু আপনারা চুজ করতে পারেন, ব্লগ ইলেকট্রনিক্স। ব্লগ ইলেকট্রনিক্স এটা নেওয়া যেতে পারে। আচ্ছা এখন এই ডোমেইনটা তো আমরা দেখলাম যে এই ডোমেইনটা কি আগে কেউ ইউজ করছে নাকি, এটা হিস্টরি দেখে নিতে হবে আপনাকে। যেমন ধরেন কি সবাই কি শুনতে পাচ্ছেন? জি জি ভাই। ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা ইলেকট্রনিক্সের জন্য আমরা কি করলাম, একটা টুল ইউজ করলাম যে ইনস্ট্যান্ট ডোমেইন রিচার্জ টুল। এটার মধ্যে থেকে আমরা blogilectronics.com নামের একটা ডোমেইন পাইলাম। এটা আমি নোট করলাম, এখানে এখানে লিখে রাখলাম ডোমেইনটা। এখন আমাদের কাজ হচ্ছে কি যে এই ডোমেইনটার হিস্ট্রি চেক করা, যে এই ডোমেইনটা তো আমি এখন পাইছি, এটা কি আসলে একজনকে ছেড়ে দিছিল নাকি ওইটার কোনো হিস্ট্রি আছে কিনা। যেমন অনেক আগে কি হইতো যে ডোমেইন গুলো কিনা হইতো, কিনা হওয়ার পরে একটা ওয়েবসাইট করা হলো, ওইটার মধ্যে অনেক স্প্যামিং করা হতো, গুগলে র্যাঙ্ক করা হতো, মানে স্প্যামিং করে গুগলে র্যাঙ্ক করা হতো, র্যাঙ্ক করা হওয়ার পরে ওখান থেকে অনেক ভালো তাদের ইনকাম জেনারেট করতে, মানে ওটা ইনস্ট্যান্টলি মানে হচ্ছে সিজনালি ওয়েবসাইট করা হতো আর কি। যেমন আপনি কপি কন্টেন্ট দিবেন, কপি কন্টেন্ট দিয়ে তারপর ওটাকে ব্ল্যাক হ্যাট এসইও করবেন। ব্ল্যাক হ্যাট এসইও বুঝেন আপনারা? ভালো করে বুঝি না ভাই, আইডিয়া নেই। মানে একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও এর মধ্যে, এসইও এর মধ্যে দুটা জিনিস, একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। তো হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে যে গুগলের টার্মস এন্ড কন্ডিশন রুলস মেনে যে এসইওটা করে আপনি মানে ফার্স্ট পেজে চলে আসবেন, সেটা হচ্ছে কি হোয়াইট হ্যাট এসইও। আর এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, যেটা হচ্ছে কি কোনো টার্মস এন্ড কন্ডিশন আপনি মারবেন না, গুগলকে ব্রোক করে বা গুগলকে ফাঁকি দিয়ে আপনি যে এসইওটা করবেন, অনেক ব্যাকলিঙ্ক তৈরি করবেন, স্প্যামিং ব্যাকলিঙ্ক, তারপর হচ্ছে অনেক রোবোটিক্স কিছু কাজ করবেন, সেই কাজগুলো করে কি করবেন আপনি মানে র্যাঙ্কে চলে আসবেন, মানে কিছুদিনের মধ্যে র্যাঙ্কে চলে আসবেন। সেটা হচ্ছে কি ব্ল্যাক হ্যাট এসইও। এবং ওই ব্ল্যাক হ্যাট এসইওটাকে এসইও করার ফলে কি হয় যে কিছুদিন আপনি র্যাঙ্কে থাকতে পারবেন, কিন্তু যখন গুগলের বুট আপনাকে বুঝতে পারবে যে আপনি ব্ল্যাক হ্যাট এসইও করছেন বা আপনার সাইট থেকে স্প্যামিং হচ্ছে, তখন তারা কি করবে আপনার সাইটটা টোটালি অফ করে দিবে বা ওই আপনার গুগল থেকে পেনাল্টি দিয়ে দিবে। তো ওই পেনাল্টির পরে কি হয় যে পেনাল্টি দেওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু ভালো একটা আর্নিং করে, কিন্তু পেনাল্টি দেওয়ার পরে তাদের সাইটটা অকেজি হয়ে যায়, তখন তারা কি করে এই ডোমেইনটা ছেড়ে দেয়। এখন এই ডোমেইনটা যদি ছেড়ে দেয় দেন হচ্ছে এটার একটা হিস্ট্রি থাকে, ওই যে ডোমেইনটার আন্ডার একটা হিস্ট্রি তো গুগলের কাছে থাকে, তাই না? তো ওই ডোমেইনটা যদি আপনি আবার কিনে ফেলেন, কিনে আপনিও ব্লগিং শুরু করেন, তাহলে কি হবে, ওইটার একটা ব্যাড রিভিউ কিন্তু গুগলের কাছে রয়ে গেছে। গুগলের ডাটা সেন্টারে কিন্তু ওইটার যে পেনাল্টি বা ওই ডোমেইনটা যে স্প্যামিং করছে ওইটার কিন্তু হিস্ট্রিটা রয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এগুলো দেখে নিতে হবে যে ওইটার কোনো পেনাল্টি ছিল কিনা, ওইটার হিস্ট্রি কি ছিল সেটা দেখে নিতে হবে। এটা কিভাবে দেখবেন, এই ডোমেইনটা আপনি খুঁজে পাইছেন, কেনার আগে অবশ্যই দেখে নিবেন। তো এটা দেখার জন্য ওই যে archive.org তে যাবেন। archive.org ব্রোকেন। আচ্ছা এখানে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে, তো আমি বাংলাদেশের আইপি থেকে এটা ব্লক করে দেওয়া হয়, অনেক সময় archive.org তে ঢোকা যায় না। তো এই জন্য আপনারা অবশ্যই কি করবেন, ভিপিএন ইউজ করবেন। ভিপিএন ইউজ করার জন্য অবশ্যই আপনি কোনো একটা ভিপিএন ইনস্টল করে নেবেন আপনার পিসিতে, বা পিসিতে ইনস্টল না করে ব্রাউজারে ইনস্টল করবেন, এক্ষেত্রে সমস্যা কম হবে। আর পিসিতে ইনস্টল করলে আপনার সকল ব্রাউজারেই আপনার ওইটা কাজ করবে। ব্রাউজারে যদি ইনস্টল করেন তাহলে হচ্ছে এই আইপিটা শুধু ব্রাউজারে একই রকম আইপি দেখাবে, যেরকম দেখায় আমি হোয়াট ইজ মাই আইপি। দেখেন এখানে কিন্তু আমার আইপিটা এরকম দেখাচ্ছে, আর এখানে আমি এই ব্রাউজারে কিন্তু আমার এই ভিপিএন ইনস্টল করা নেই বা ভিপিএনটা রান করা নেই। তো এখানে আমি সার্চ দিই হোয়াট ইজ মাই আইপি। দেখেন এখানে কিন্তু আমার লোকাল আইপিটা দেখাচ্ছে, মানে আমি যে আইপি ইউজ করছি সেই আইপিটা দেখাচ্ছে এখানে। বাট আমি এই যে এটার মধ্যে কিন্তু দেখি কোথায় চলে গেল। আচ্ছা এটার মধ্যে কিন্তু
এটার মধ্যে কিন্তু আমার আরেকটা আইপি দেখাচ্ছে। এটা হচ্ছে মানে আমি যে আইপিটা ইউজ করতেছি, মানে ফ্রি ভিপিএন দ্বারা যে আইপিটা ইউজ করতেছি এই আইপিটা দেখাচ্ছে। আর যদি আপনি আপনার কম্পিউটারে কোনো সফটওয়্যার ইউজ করেন তাহলে কি হবে, যে পুরো কম্পিউটারের আইপি চেঞ্জ হয়ে যাবে। আপনি যাই ব্রাউজ করেন না কেন সব জায়গায় আপনার এই আইপিটা দেখাবে। তো এক্ষেত্রে আপনার লোকাল যে কাজকর্ম করবেন সেগুলো প্রবলেম হইতে পারে। যেমন ফাইবারটা লগ ইন করা থাকলে সেটা প্রবলেম হইতে পারে। তারপর হচ্ছে আদার্স কোনো কিছু লগ ইন করা থাকলে এক্ষেত্রে আইপি অন্য জায়গার আইপি ইউজ করলে সেক্ষেত্রে প্রবলেম হইতে পারে। তো আপনি কি করবেন, যে আপনি যে আপনার যদি কোনো কাজ করা থাকে সেক্ষেত্রে আপনি আলাদা একটা মানে আলাদা এখানে একটা ব্রাউজার করে নেবেন, যে এখানে এখানে ব্রাউজারে এখানে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে আপনি ব্রাউজার করে নিতে পারবেন আপনার আপনার নামে। যেমন ভিপিএন নামে একটা ব্রাউজার করে নেবেন, ভিপিএন। এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন, দেন একটা ব্রাউজার অ্যাড হয়ে যাবে। দেন পরে আপনি এখানে ব্রাউজারটা দেখতে পারবেন। ব্রাউজারটা ওপেন করে এখানে ভিপিএন লিখে সার্চ করবেন। ভিপিএন ভিপিএন এক্সটেনশন। ওকে, ভিপিএন এক্সটেনশন ফর ক্রোম, এটা দেখি আমরা। এটার মধ্যে এই প্রথম যেটা আছে সেটাই দেখি। অবশ্যই দেখেন, ভিপিএন ইনস্টল করার পূর্বে আপনি অবশ্যই দেখে নেবেন যে ওটা কতজন ইনস্টল করতেছে, ওটার ফিডব্যাক গুলো দেখে নেবেন, তাহলে প্রবলেম হবে না। আচ্ছা, এই যে ভিপিএনটা দেখছেন, এটা 33,000 প্লাস রিভিউ আছে, অনেকে ইউজ করতেছে, অনেক ইউজার আছে এখানে। তো এটা ইউজ করতে পারেন আপনারা, মানে যেটা হচ্ছে ইউজার ভালো থাকবে সেটাই আপনারা ইউজ করবেন। ঠিক আছে, আমার এখানে অলরেডি একটা ইনস্টল করা আছে, তো এটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দিবেন আর্কাইভ। আচ্ছা, আমি আর্কাইভ ইঞ্জিনে আসলাম। এখন কিন্তু সাইটটা লোড হয়েছে। আর্কাইভ ইঞ্জিনে আসার পরে আপনি হচ্ছেন আপনার যে ডোমেইনটা যেটা রিসার্চ করছেন সেটার হিস্ট্রিটা চেক করবেন। সেটা হিস্ট্রি চেক করার জন্য আপনি এখানে এটা কপি করে নেন। আমার ডোমেইনটা কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এন্টার দেন। যদি এটার আন্ডারে এটা কখনো রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে হচ্ছে আপনাকে দেখাবে যে এটা রেজিস্ট্রেশন হয়েছিল, এটা নিয়ে কাজ করা হয়েছে। আর যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে আপনাকে কোনো ডাটা শো করবে না। এই দেখেন, ওইটা কি 2009 সালে কিন্তু রেজিস্ট্রেশন হয়েছিল। এটা 2009-এ এটা ফার্স্ট রেজিস্ট্রেশন হয়েছিল। ওটার আন্ডারে কোনো ডাটা আছে কিনা সেটা আপনি দেখতে পারেন। দেখেন, এটা হচ্ছে এইখানে একটা স্ক্রিনশট আছে, দেখি আমরা এটা 2009 সালে তারা কি কাজ করছিল সেটা দেখি। আচ্ছা, আমরা আর্কাইভ ইঞ্জিনে যাব। আর্কাইভ ইঞ্জিনে যাওয়ার পরে এখানে আচ্ছা, এই যে সাইটটা দেখছেন, এই সাইটটা কিন্তু এখানে লোড হচ্ছে। দেখি একটু আমরা রিলোড দিয়ে দেখি। ওই সাইটটার মধ্যে 2009 তো ছিল এটা, না? 2009 মেবি, দেখি আমরা এটাকে দিই। হ্যাঁ, ওটা 2009 মনে হ্যাঁ, আছে। এটা 2009 হচ্ছে কি 2009 24 সেপ্টেম্বর এই সাইটটাতে কি হয়েছে, কাজ করা হয়েছিল। এখানে দেখেন, এই যে সোনি টিভি নাকি এটা মডেল একটা, যে কোনো একটা প্রোডাক্ট। তো এখানে তারা ক্যামেরার কিন্তু কাজ। ইলেকট্রনিক্স হুম। নিয়ে কিন্তু সাইটটা তৈরি করা হয়েছিল। মূলত blogelectronics.com এই নামে সাইটটা নেওয়া হয়েছিল এবং ইলেকট্রনিক্স নিয়ে সাইটটা তৈরি করা হয়েছিল। তো এটা যেহেতু অলরেডি তৈরি করা হয়েছিল, এখান থেকে দেখেন এই কন্টেন্ট গুলো মেবি এরকম হইতে পারে, প্রবলেম থাকতে পারে, তারপরে হচ্ছে যে কোনো ধরনের প্রবলেম থাকতে পারে কিন্তু। তো এই ডোমেইনটা আপনি দেখে নিতে হবে, যে বুঝে নিতে হবে। পরে 11 সালে আরেকজন মেবি নিচে 10-এ উনি ছেড়ে দিয়েছিলেন, 10-এ আর কাজ করা হয়েছে না এটার মধ্যে। 11-তে দেখি আমরা কি কাজ করা হয়েছে এটার মধ্যে। হ্যাঁ, 11-তে তেমন কোনো ডাটা নাই। আমরা একটু ব্যাকে যাই, আবার ব্যাকে যাই। 11-তে কখন ছিল, একটা স্ক্রিনশট নেওয়া হয়েছিল মেবি, এটা হচ্ছে 8-এ, ফেব্রুয়ারি 8 তারিখে। আমরা ফেব্রুয়ারি 8 তারিখের এটা দেখি একটু, যে এটার মধ্যে কি কাজ করা হয়েছিল। না, তেমন কোনো কাজ করা হয়নি, জাস্ট এরকমই ছিল। তারপর হচ্ছে 19-এর দিকে আমরা 19-এর রেজাল্টটা দেখে ফেলি, যে 19-এ কেউ একজন সাইটটা কিনেছিল মেবি এটা।
উনিশেও কেউ এই সাইটটা নিয়ে কাজ করছিল এবং পরে ছেড়ে দিছে। বিশে এসে কি করলো, ছেড়ে দিল। মানে কি এই সাইটটা নিয়ে কিন্তু কেউ কিছু করতে পারে নাই, তাদের কারো কোনো তেমন লাভ হয় না। অনেক অনেক কন্টেন্ট লিখছে, বাট এই কন্টেন্ট গুলো কিন্তু তারা কাজে লাগাইতে পারে নাই। তো এই ডোমেইনটা কিন্তু আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু ডোমেইন রিসার্চ করার ক্ষেত্রে এটাও কিন্তু আপনার ডোমেইন রিসার্চের একটা পার্ট, এটা আপনাকে দেখে নিতে হবে বা জেনে বুঝে নিতে হবে। তো আমরা কিন্তু এই ডোমেইনটা এখন নিতে পারবো না, কারণ হচ্ছে এই ডোমেইনটার অনেক 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 প্রবলেম আছে। এটা মেবি প্রথম দিকে 9 সালে যখন এটা করা হয়েছিল তখন তো অনেক কন্টেন্ট কপি পেস্ট চলতো, তখন অবশ্যই তারা কপি পেস্ট করছে, না করে এটা ছেড়ে দিছে না। তো প্রথম দিকের যে ওয়েবসাইটে করা হয়েছিল সেটার মধ্যে অনেক ডাটা ছিল। দেখেন প্রথম 9 যে ওয়েবসাইটে করা ছিল সেটার মধ্যে কিন্তু অনেক ডাটা ছিল। দেখি আমরা কোন ডাটা দেখতে পারি কিনা। MP3, MP4, MP5 ডিভাইস ছিল, ওই ডিভাইস দেখি আমরা দেখি। সবাই কি দেখতে পারতেছেন? আচ্ছা, এটা ডাটাগুলো শো করতেছে কারণ অনেক আগে ডাটা ছিল, এগুলো হয়তো বা আর্কাইভ ইঞ্জিন অনেকগুলো রিমুভ হয়ে গেছে বা সম্পূর্ণ স্ক্রিনশটটা নেয়নি তারা। শো অলে ক্লিক করে দেখি আমাদের দেখায় কিনা। না, তেমন ডাটা ওটার মধ্যে নেই। তো আমরা এটা নিয়ে তেমন কাজ আমরা চাইলে কিন্তু নিতে পারি এটা, বাট এটার এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই যেটার মধ্যে অনেক সমস্যা আছে। তো এটা আমরা নিতে পারি চাইলে। তো আমরা যেহেতু নতুন শুরু করবো, আমরা একটা ফ্রেশ ডোমেইন নিয়ে শুরু করব। ফ্রেশ ডোমেইন নিলে আমাদের অনেকটাই। আর ওই ডোমেইনটার, আচ্ছা ওই ডোমেইনটা আমরা নিব না, ওইটা প্রয়োজন নেই আমরা, ঠিক আছে। তো আপনি ওইটা পাইছিলেন ভালো একটা ডোমেইন মোটামুটি, আমরা কিন্তু পাইছিলাম যে blogelectronics.com, এটা মোটামুটি একটা লেভেলের ডোমেইন ছিল। বাট এটা কিন্তু আমরা এখন নিতে পারতেছি না, কারণ হচ্ছে আমরা এটা হিস্ট্রি চেক করে দেখছি, এটা হিস্ট্রিতে প্রবলেম অনেক। তো এটা আমরা নিব না। তো এটা না নিলে আমরা অন্য কিছু দিতে পারি, যেমন হচ্ছে ইলেকট্রনিক্স, বেস্ট ইলেকট্রনিক্স দিই আমরা এখানে। ইলেকট্রনিক্স রিভিউ, ইলেকট্রনিক্স রিভিউ অলরেডি নেওয়া হয়ে গেছে, electronicsreview.com এটা নেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে দেখি ইলেকট্রনিক্স রিভিউ, দ্য ইলেকট্রনিক্স রিভিউ, এটা এটাও নিতে পারি আমরা। দ্য ইলেকট্রনিক্স রিভিউ দেখি এটা পাওয়া যায় কিনা। তারপর হচ্ছে নিউ ইলেকট্রনিক্স রিভিউ, মানে নতুন কোন ইলেকট্রনিক্স এর রিভিউ আপনি দিবেন, এটাও কিন্তু আপনারা নিতে পারেন। তারপর হচ্ছে নেট ইলেকট্রনিক্স রিভিউ, তারপর হচ্ছে সুপার ইলেকট্রনিক্স রিভিউ, তারপর হচ্ছে অনলাইন ইলেকট্রনিক্স রিভিউ, তারপর হচ্ছে টেক ইলেকট্রনিক্স রিভিউ, লাভ ইলেকট্রনিক্স রিভিউ, অল ইলেকট্রনিক্স রিভিউ, এটাও কিন্তু আপনারা নিতে পারেন। দেখি এটা অল ইলেকট্রনিক্স রিভিউ, হ্যাঁ ওইটা ওইটা অ্যাভেলেবেল আছে, এটা নিতে পারবেন। তারপর হচ্ছে অল ইলেকট্রনিক্স রিভিউটা দেখি আমরা। এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। রিভিউ মানে হচ্ছে পর্যালোচনা। আপনি এগুলো কিন্তু রিভিউ নিয়ে লিখতে পারেন, রিভিউ লিখে অনেকেই সার্চ করেছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট রিভিউ, দেখেন আপনি কিন্তু সার্চ ভলিউম পাবেন মোটামুটি। এই দেখেন আমাকে সাজেস্ট করতেছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট রিভিউ, দেখি ওইটার সার্চ ভলিউম আছে কিনা। মেবি থাকবে, সার্চ ভলিউম থাকার কথা, ইলেকট্রনিক্স প্রোডাক্ট রিভিউ থাকার কথা। দেখি এটা কেন ডাটাটা দিচ্ছে আমাকে, একটু ওয়েট করি আমরা। একটা ডোমেইন রিসার্চ করার ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকগুলো বিষয় বুঝতে হবে, যে আপনার ডোমেইনের যে নামটা নিচ্ছেন সেটা কি কোনো কিওয়ার্ডের মধ্যে পড়ে কিনা, এই দিকটা দেখতে হবে। তারপর হচ্ছে আপনার এই ডোমেইনটা, যেটা ডোমেইনটা আপনি খুঁজে পাইছেন সেটা আসলে কি আপনার আপনার নিশের সাথে যায় কিনা সেটা বুঝতে হবে, দুইটা জিনিস। তারপর আরেকটা হচ্ছে যে এই ডোমেইনটার হিস্টোরি কিরকম, এই ডোমেইনটা কি আগে কেউ ইউজ করছে বা ওইটা নিয়ে কি আগে কেউ কাজ করছে কিনা, সেটা কাজের হিস্টোরিটা দেখে নিতে হবে। তিনটা জিনিস, ওই তিনটা জিনিস কিন্তু আপনাকে মাথায় রেখে ডোমেইনটা রিসার্চ করতে হবে। আপনি ডোমেইন পেয়ে গেলেন সেটাই কিন্তু হলো না, তো এটা অবশ্যই বুঝতে হবে কি অবস্থা, এখানে কোন হিস্টোরি আসতেছে না কেন। ইলেকট্রনিক্স প্রোডাক্ট রিভিউ, নেট স্লো মেবি, এই জন্য অনেকটা সময় নিচ্ছে। আচ্ছা, এটি লিখে একটু সার্চ করুন তো, আপনাদের এখানে এই এক্সটেনশনটা আছে, কিওয়ার্ড সাফার, এটা আছে আপনাদের?
জি ভাই আছে। একটু আপনারা এখানে একটু সার্চ করেন তো, ইলেকট্রনিক্স প্রোডাক্টস রিভিউ লিখে সার্চ করে দেখেন তো এখানে দেখায় কিনা। ঠিক আছে, করতেছি। হ্যাঁ আচ্ছা, আমার এখানে দেখাচ্ছে, দেখেন মোটামুটি কিন্তু ইউএসএ তে 20 জন লোক চার্জ করে মান্থলি, এবং এটা সিপিসিউ কিন্তু ভালো। তার মানে হচ্ছে কি আপনি কিন্তু একটা ভালো আপনি লিখছেন ইলেকট্রনিক্স রিভিউ, আপনি শুধু ইলেকট্রনিক্স রিভিউ দেখে দেখি আমি এখানে কেউ সার্চ করে কিনা। ভাইয়া জি বলেন ভাইয়া বলেন। আপনি ইনবক্সে একটু দেখেন, আমি একটি বিদেশি স্ক্রিনশট দিচ্ছেন, এটা তো কি বোঝা বুঝতেছি না। আপনি ফোন থেকে আর্কাইভ ইঞ্জিন ভিজিট করছেন, রাইট? মানে এটা হচ্ছে কোনো ডাটা পাচ্ছে না সে, আপনি যে ডোমেইনটা এখানে দিছেন ওইটার জন্য কোনো ডাটা সে পাচ্ছে না। তাহলে ভাই এটা কি ক্লিয়ার আছে? হ্যাঁ এটা ক্লিয়ার আছে, এটা আপনারা নিতে পারেন, সমস্যা নেই। ডাটা যদি কোনো ডাটা পাইতো, এটার ব্যাকগ্রাউন্ডে কোনো হিস্ট্রি থাকতো, তাহলে সেই হিস্ট্রিটা এখানে শো করতো। আচ্ছা তাহলে এটা দেখি, হ্যাঁ এটা, চালাক করে দেখি। হ্যাঁ দেখেন সমস্যা হবে না, ওকে ঠিক আছে। মোটামুটি ইলেকট্রনিক্স রিভিউ কিন্তু আপনি পাচ্ছেন না, বাট আমরা যে ডোমেইনটা নিয়েছি কি, ডোমেইনটা কি ছিল, ইলেকট্রনিক্স, অল ইলেকট্রনিক্স রিভিউ। তো ইলেকট্রনিক্স রিভিউ লিখে কিন্তু মানুষ মোটামুটি চার্জ করে। তো আপনার এখানে কিন্তু আপনার ডোমেইনে কিন্তু একটা কিওয়ার্ড অলরেডি ঢোকানো আছে। তো আপনি যেহেতু ইলেকট্রনিক্স নিয়ে লিখবেন, যদি কেউ ইলেকট্রনিক্স রিভিউ নিয়ে সার্চ করে, তো আপনার ডোমেইনটা কিন্তু ফার্স্টে আসার একটা র্যাঙ্কিং ফ্যাক্টর ফিল আপ করে ফেলবে। এই অল ইলেকট্রনিক্স দিয়ে ডোমেইন রিভিউ লিখে আপনার কোনো সার্চ ভলিউম আছে কিনা সেটা দেখি। অল ইলেকট্রনিক্স রিভিউ মেবি, না এটা অল ইলেকট্রনিক্স রিভিউ এরকম লিখে সার্চ করবে না, সব ইলেকট্রনিক্স রিভিউ তো মানুষ জানতে চাবে না। বাট ইলেকট্রনিক্স রিভিউ এটা কিন্তু আপনার এখানে মোটামুটি কি যে একটা কিওয়ার্ড কিন্তু ঢুকানো হয়ে গেছে আপনার ডোমেইনের মধ্যে, মোটামুটি একটা কিওয়ার্ড আছে। তো এটা নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন, allelectronicsreview.com। তো আপনাদের ডোমেইনটা অবশ্যই কি করতে হবে, যে এরকম রিলেটেড এরকম ডোমেইন কিন্তু আপনাদেরকে নিতে হবে। তিনটা জিনিস মাথায় রাখতে হবে, যে এটার ব্যাকগ্রাউন্ডে কিছু সমস্যা আছে কিনা। তো আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখি, যে অল ইলেকট্রনিক ডোমেইন রিভিউ, আমরা হচ্ছে আর্কাইভ ইঞ্জিন, তারপর হচ্ছে একটু ব্যাকে যাই, এখানে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর হচ্ছে গোতে ক্লিক করি। আচ্ছা এটাও দেখেন, ওটার মধ্যে এটার কিন্তু হিস্টোরি আছে, এটার দেখি এটার হিস্টোরিতে কি প্রবলেম। এটা 2013-তে নেওয়া হয়েছিল, 13, তারপর হচ্ছে 14, 15, 15তে পরে আর কেউ 15 পরে আর কেউ রিনিউ করে না এটাই। কম্পিউটার, ক্যামেরা, ফোন, মানে হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে তারা রিভিউ লিখছিল মেবি, এখানে দেখি আবার। যাই হোক এটা অনেক পুরাতন সাইট, যেটার কন্টেন্ট কোনো ডাটা সে পাচ্ছে না। যাই হোক এটার হিস্টোরি আছে, মানে হচ্ছে এটা আপনার 2013 সালে কিন্তু এটা রেজিস্ট্রেশন হয়েছিল। তো এটা কিন্তু মোটামুটি আপনার কাজ করতে পারেন, তেমন ডাটা নাই এটার মধ্যে। যে আমরা হচ্ছে খুঁজবো এমন একটা ফ্রেশ ডোমেইন যেটা নিয়ে কেউ কাজ করে না আগে।
তো এরকম ভাবে আপনাকে এইগুলো মাথায় রেখে কিন্তু ডোমেইনটা খুঁজে বের করতে হবে। আপনি একটা ডোমেইন পেয়ে গেলেন তার মানে কি হয়ে গেল এরকম না। আপনি এরকম ভাবে কি করলেন যে আপনি প্রথমে আসবেন হচ্ছে এখানে আসবেন, আসার পরে এখান থেকে আপনি একটা একটা করে সব ইলেকট্রনিক্স রিভিউ, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স রিভিউজ মেবি এটা অনেক বেশি প্রাইস লাগবে। দেখি ইলেকট্রনিক্স রিভিউজ, ইলেকট্রনিক্স রিভিউজ এটা কিন্তু একটা ভালো ডোমেইন। এটা হিস্ট্রিটা দেখে নিই আমরা। ইলেকট্রনিক্স REVIEWES, আচ্ছা এখানে ইএস দেওয়া না, রিভিউজ এস হবে শুধু, কিন্তু এখানে ইএস দেওয়া। আচ্ছা দেখি এটা কোনো সার্চ বলে আছে কিনা সেটা দেখে নিয়ে। আচ্ছা মূলত এটা হচ্ছে ইএস দেওয়াতে পাওয়া গেছে, এখানে ইএস দিয়ে দিছে। আমরা কিন্তু রিভিউস বানানোটা হচ্ছে এস শুধু, কিন্তু এখানে ইএস দেওয়া। দেখো এটা ইএস দিয়ে আপনারা নিতে পারেন, এটার মেবি কোনো হিস্ট্রি থাকবে না, না থাকারই কথা। যাক এই ডোমেইনটা আমার পছন্দ হয়েছে না, এটা আমি নিব না। এখানে একজন মেবি তো প্রথম দিকে আপনারা এরকম কয়েকটা ডোমেইন এখানে এখানে খুঁজে বের করে রাখবেন। রাখার পরে হচ্ছে বাকি তো পরের কাজটা হচ্ছে যে এই ডোমেইনটার মূলত এটার মধ্যে কোনো কিওয়ার্ড আছে কিনা সেটা খুঁজে বার করবেন, যে এটা কিওয়ার্ডে কোনো সার্চ ভলিউম আছে কিনা সেটা খুঁজে বার করার পরে এখানে সাপোজ এটা হচ্ছে ডোমেইন, আমি করে দেখাচ্ছি আপনাদেরকে, ফরম্যাটটা করে দেখাচ্ছি। আমি এখান থেকে একটা বক্স করি যে টেবিল করে নিলাম। ডোমেইন নেম, তারপরে এখানে হচ্ছে আপনার হিস্ট্রি, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার ডোমেইন নেম হিস্ট্রি, তারপরে এখানে হবে কিওয়ার্ড। এখানে আপনি ডোমেইনটা দিয়ে দিবেন। এখানে হচ্ছে ডোমেইন হিস্ট্রি আছে কিনা, ডোমেইনটা কবে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং কবে সেটা দিয়েছে। সাপোজ এরকম হইতে পারে যে 11 সালে আপনার এটা রেজিস্ট্রেশন করা হয়েছিল এবং এটা হচ্ছে 15 সালে ছেড়ে দেওয়া হয়েছে, এইভাবে লিখে দিবেন। তারপর এখানে কি কিওয়ার্ড ইউজ করছেন আপনি, যে ব্লগ ইলেকট্রনিক্স, এখানে ব্লগ ইলেকট্রনিক্স হচ্ছে কি আপনার মেইন কিওয়ার্ড। এখানে মেইন কিওয়ার্ডটা এক্সাক্ট কিওয়ার্ডটা কিন্তু আছে এখানে। তো এখানে যদি ওয়াল ব্লগ ইলেকট্রনিক্স থাকতো তাহলে এটা কিন্তু ওয়াল ব্লগ ইলেকট্রনিক্স কিন্তু আপনার মেইন কিওয়ার্ড হতো না, শুধু মেইন কিওয়ার্ড হতো ব্লগ ইলেকট্রনিক্স। তো এইভাবে আপনি রিসার্চ করবেন, যেটা হিস্ট্রি না এটা হিস্ট্রি 0 দিয়ে দিবেন, আর যেটা এখানে কিওয়ার্ড কি হবে সেই কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো প্রত্যেকে এভাবে 2-3টা করে আপনি ডোমেইন খুঁজে বার করবেন, যাতে এরকম একটা থাকে যে হিস্ট্রি, এটার হিস্ট্রি কিছু নেই বা 0, মানে এটা হচ্ছে নতুন একবারে নিউ। তো এরকম আপনি কি করবেন, প্রত্যেকেই আপনার গ্রুপে তো 5 জন করে মেম্বার আছেন তাই না, সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। একজন শুনতেছেন, বাকিরা শুনেন না? শুনতে পাচ্ছি ভাইয়া। জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতেছি। ওকে, তো এভাবে আপনারা প্রত্যেকেই হচ্ছে 4-5টা করে ডোমেইন রিচার্জ করে খুঁজে বার করবেন। তো আপনারা যেহেতু 5 জনের গ্রুপ, 5 জনে যদি আপনি 3টা করে বার করেন তাহলে 15টা ডোমেইন খুঁজে বার করতে পারবেন। আর 15টা ডোমেইন থেকে কিন্তু আপনারা যদি একটা নেন তাহলে এটা একটা ব্র্যান্ডেবল ডোমেইন হবে এবং ডোমেইনটা অনেক ভালো হবে। আর একজন যদি খুঁজেন যে আমাদের গ্রুপ লিডার আছে সেই খুঁজে বের করবেন, এরকম করলে তো হবে না, অবশ্যই আপনাকে খুঁজতে হবে। আপনি খুঁজে একটা ভালো ডোমেইন বার করেন, সবাই চেষ্টা করুন যাতে আপনার ডোমেইনটাই ভালো হয়, এরকম যে আমি যেটা খুঁজে বার করবো সেটাই হবে ফাইনাল, এরকম করেন। তাহলে সবাই যদি এরকম করতে পারেন যে কনফিডেন্ট নিয়ে কাজ শুরু করেন যে আমরা ডোমেইন খুঁজে বার করবো, ফাইনাল একটা খুব ভালো ডোমেইন খুঁজে বার করবো, আমি সবচেয়ে ভালো, সবারটাই ভালো হবে এবং সবার ভালো থেকে একটা ভালো আমরা নিয়ে নিব, যেটা নিয়ে আপনারা কাজ শুরু করবেন।
ওকে, পারবেন না। তো আজকে হচ্ছে আপনাদের এই কাজটা করতে হবে, যে ডোমেইন রিসার্চের কাজটা কিন্তু করতে হবে বাসায়। পারবেন কিনা বলেন? জি ভাইয়া পারবো। এখন হচ্ছে ভাইয়া ওই বলেন। আর্কাইভটা তো ওটা আমার ভাই সেটিং আমরা তো করতে মনে হয় পারতেছি পাই না। গেছি। আচ্ছা, আপনারা যদি পাওয়া যায় দেখেন তো হয়ে গেছে, সমস্যা নেই, কিন্তু যারা পান নাই তাদেরকে তো পাইতে হবে। আনোয়ার ভাই কি ভাইয়া বলছেন? ওই আর্কাইভটা সেটিংটা করতে পারতেছি না, তো ওইখানে চেক করবো। আর্কাইভটা যদি আপনার এখানে রুট না হয়, এক্ষেত্রে আপনাকে বিপিএন ইউজ করতে হবে। দেখেন এখানে কিন্তু আমি বিপিএন ইউজ করছি আপনার, ওই যে আর্কাইভটা লোড করার জন্য এখানে বিপিএন ইউজ করছি। আপনি কোনো একটা বিপিএন প্লাগইন ইনস্টল করেন, আর আমি যখন বিপিএন ছাড়া এটা দিই তখন আমার এখানে লোড হয় না। তো এই জন্য আমি কি করলাম, বিপিএন ইউজ করতেছি। এই যে ভাই একটা প্রবলেম আছে, একটু স্ক্রিনটা যদি শেয়ার করতাম তাহলে দেখাতে পারতাম। ঠিক আছে, হ্যাঁ শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। ভাই আপনার একটা শেয়ার বন্ধ না করলে তো হ্যাঁ হ্যাঁ। সাপোজ আমি এইখানে যাব, তো সাপোজ এইটাতে যাব, আমি হুম ক্লিক করলাম, তারপরে দেখেন কি হয়, এই ব্যাপারটা আসতেছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি দেখতে পারতেছেন না তাই না? ওইটা হচ্ছে অ্যাডভান্সে ক্লিক করেন, মানে ওই যে সাইটটা লিংক দিয়েছে ওইটা এসএসএল এ চলে গেছে, অ্যাডভান্সে ক্লিক করেন। আচ্ছা, এটা অ্যাডভান্সে ক্লিক করে আনসেফে ক্লিক করতে হবে নিচে, তাহলে হয়তো ভিজিট করতে পারবেন সাইটটা। কিন্তু ওইটা আপনি যদি আনসেফ ভিজিট না করতে চান, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, আপনি আবার ব্যাকে যান, ওইখানে যান। আনসেফে ক্লিক করলে আপনি দেখতে পারবেন, আনসেফে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। আবার এটা আসছে, ঠিক আছে, ওইটা কেটে দেন, আবার আনসেফে ক্লিক করতে হবে, কয়েকবার ক্লিক করার পর দেখতে পারেন। এটা কেটে দেন, দরকার নেই, আমরা এই অন্যভাবে দেখে নিই। হ্যাঁ, এই ডোমিনটা আছে না, ওই ডোমিনটা আপনি এ করেন, সিলেক্ট, কপি করেন, ডোমিনের নামটা সহ কপি করেন। এইটা এইটা না না, এইবার না, আপনি ওই সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কপি করতে হবে। টেক্সটটা সিলেক্ট করতে পারতেছেন না? হ্যাঁ, এইখান থেকে আপনি যেটা পছন্দ হয় এই লিখে ফেলেন, লিখে কপি করে ফেলেন। কপি করে কোনো একটা সার্ভিসে যান, যেরকম হচ্ছে কপি করে ফেলেন। হ্যাঁ, কপি করে নতুন এই ট্যাব, নতুন একটা ট্যাবের মধ্যে ওইতে লেখেন, নেম চিপে ঢুকেন বা গোডিটিতে ঢুকেন, ওইখানে গিয়ে সার্চ করতে পারেন। এটার মধ্যে না, এটার মধ্যে না, আপনি নেম চিপে ঢুকেন, namecheap.com লিখেন। হ্যাঁ, namecheap.com লিখেন। ওই যে নিচে আছে ডোমেইন, প্রথমটা ডোমেইনটাতে ক্লিক করেন, এন্টার দেন। অনেক লোড হতে সময় নিচ্ছে অনেকটা, নেট স্লো মেবি, এই জন্যই। দিস সাইট ক্যান নট বি রিচ, আপনার নেট স্লো মেবি, এই জন্যই। আচ্ছা, অন্য একটা সাইটে যান না, ব্লো হোস্টে যান, নয়তো গোডিডিতে যান। গোডিডি এন্টার দেন, এন্টার দিয়ে দেন, পরে গুগলতে ঢুকে যান। নিচেটা এটা ক্লিক করেন না, এটা অ্যাড চলতেছে, এটা নিচেরটাতে ক্লিক করেন। ক্লিক করে দিয়েছেন, ওই উপরে দেখছেন ওইখানে অ্যাড লিখে আছে না, ওই যে অ্যাড, ওই অ্যাডে ক্লিক করেন না, তাহলে তো শুধু শুধু আপনি ডলার গুলো নষ্ট করতেছেন তার। এটা ওয়ার্ডপ্রেসের সাইট। নিচে গোডিডি, নিচে এই যে হোস্টিং সিকিউর, নিচে দেখেন, নিচেরটা, আরো নিচেরটা, একবারে নিচের 2 নম্বরটা, হ্যাঁ এটা। আচ্ছা, গোডিডির এসএসএল চলে গেছে নাকি? আবার আচ্ছা, আনসেভে ক্লিক করেন আপনি। আমার এখানে তো এরকম দেখাচ্ছে না, গোডিডিতে আমরা ভিজিট করতে যে এসএসএল আছে, in এসএসএল তো অবশ্যই আছে। আনসেভে আনসেভে ক্লিক করেন, আনসেভে ক্লিক করলে কি দেখায়, আবার 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 ওই যে এটা টিক মার্ক দেন, টিক মার্ক দিয়ে দেন, উপরে এটা টিক মার্ক দিয়ে দেন।
এখন ওইখানে আবার এখানে যাই ক্লিক করে দেখেন, এখন সরাসরি ক্লিক করে দেখেন হবে। আপনি ডোমেইন রিচার্জ টুলে যান, যেখানে রিচার্জ করতেছিলেন এই টুলে যান, এখানে সরাসরি ক্লিক করে দেখেন এখন। আচ্ছা, এখন এখন আনসেভ দেন তো এলে হবে। আবার দেন। মানে ওর যে এসএসএল টা আছে না, এসএসএল টা হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে। এটা এটা চলে। এটা হচ্ছে মানে অ্যাভেলেবেল আছে ডোমেইনটা, যেটা দেখবেন যে আপনার এটা তো দেখাচ্ছেন ইন্ডিয়ান প্রাইস দেখাচ্ছে রুপি। ওকে ঠিক আছে, আপনি অফ করে দেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে, ডোমেইন রিচার্জ তারপর হচ্ছে ব্লগিংটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে সেটা বলতে পারেন। আচ্ছা, এখানে 24 জন, সবাই তো এখানে গ্রুপ মেম্বার। এখানে সবাই কি গ্রুপে জয়েন হয়েছেন নাকি কেউ বাকি বাকি আছেন যে এখনো গ্রুপে জয়েন হন নাই, এরকম আছেন কেউ এখানে? ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ ওই যে কালকে তো আমি আবার এসইও করতেছিলাম, তো এসইও করার সময় ওই এসইও জাস্ট ওকে দেখায় আর প্রবলেম দেখাইলো দুইটা দুইটা তো দুইটার মধ্যে একটা সলভ করলাম আর একটা বলতেছে যে প্যাসিভ ভয়েসের প্রবলেম হচ্ছে সেজন্য নাকি। তো একটা প্রবলেম সলভ করতে আরেকটা অমনি আছে, কিন্তু এসইওটা জাস্ট ওকে দেখাইতেছে। আর আফরিন আপুটা যখন আপনি সলভ করতেছিলেন অনেকগুলো কোশ্চেন মানে প্রবলেম দেখাইতেছিল না যে 7-8টা প্রায় রেড মার্ক, হুম ওইরকম ওগুলো তো আমার আসেই নাই, মানে ইন্টারনাল লিঙ্ক দিতে হবে, প্যাকিং দিতে হবে, এগুলো কিছু আসেই নাই প্রবলেমের মধ্যে। এই যে ওগুলো আশা, করতেও আপনি আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনি দেখতেছি কি হয়েছে আপনার এখানে। আচ্ছা ভাইয়া। স্যার আমি তাহলে চলে যাচ্ছি স্যার। ওকে ঠিক আছে। ভিডিওটা রেকর্ড করলে ভালো হইতো। হ্যাঁ রেকর্ড হচ্ছে। ওকে দেলোয়ার ভাই কোথায় যাচ্ছেন? দেলোয়ার ভাই কোথায় যাচ্ছেন? আমি একটু শেরপুর যাচ্ছি ভাই, মানে টাউনে। ইব্রাহিম ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই যান তাহলে। ঠিক আছে, নতুন কিছু আপডেট হলে আমাকে বলিয়েন। ওকে ওকে। থ্যাংক ইউ ভাই। এটা তো স্লো। ওটা নেট থাকলে এরকম স্লো করবে, আবার যদি নেট আপনি ডিসকানেক্ট করে দিয়ে দেখেন তাহলে হয়তো ফাস্টার কাজ করবে, কিন্তু নেট থাকলে এরকম স্লোই করবে। ওকে, ডিসকানেক্ট করবো মানে বুঝলাম না। না বলতেছি যে নেট যদি ডিসকানেক্ট করে দেন তাহলে এটা ফাস্ট কাজ করবে, কারণ এটা লোকাল সার্ভার না। আর যদি আপনি নেট কানেকশন থাকে তাহলে একটু স্লো কাজ করে আর কি, সেটা বললাম। ও নেট কানেকশন লাগে না? না না, ওইটার নেট কানেকশন লাগবে না আপনার। বাট আপনি যদি কোনো কিছু ইনস্টল দিতে চান, নতুন করে প্লাগইন ইনস্টল দিতে চান, টিম ইনস্টল দিতে চান, সেক্ষেত্রে নেট কানেকশন লাগবে। আচ্ছা, আপনার এসি হচ্ছে ওকে, রিডেবিলিটি ওকে, নিচে যান, একবারে নিচে এসিও তে যান, নিচে এসিও তে যান। হ্যাঁ, এখানে আপনি ফোকাস কিওয়ার্ড কি দিছেন? ফোকাস কিওয়ার্ড এই তো ভাইয়া জাস্ট এমনি এগুলো তো দেখছিলাম, মানে পরে আবার দেখছি এগুলো থাকে না।
আপনি সে পাবলিশ দেন না, পাবলিশ আছেই তো, তাকে না কেন? আপনি তো মাত্র ওপেন করছেন, তাহলে তো আছেই তো। এখন কথা হচ্ছে যে আপনার যে আমি ফোকাস বারবারই কিওয়ার্ডটা, ডেস্কটপ রেজাল্ট দেই, বারবারই মোবাইল রেজাল্ট হয়ে থাকে, আমি বুঝলাম না। মোবাইল রেজাল্ট তো হবেই, সমস্যা নেই। মোবাইলটা হচ্ছে প্রথমে ইনিশিয়ালি প্রথম এটা দেখায়, পরে আপনি এটা আর ক্লিক হ্যাঁ, করে এই যেতে যে পারেন। আগের বিষয়টা এখানে না 1182 আর সাথে একটা 2 মানে একটা হাইফেন একটা 2 ছিল, পরে আমি আবার এটা লিখে দিই। ওইটা ডিফল্ট ছিল। এখন কথা হচ্ছে আপনি হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড কি দিছেন? রিজন অফ বিইং ফ্যাট নাকি? জি ভাইয়া। ওকে, এটা যদি আপনার মেইন কিওয়ার্ড হয় তাহলে এই কিওয়ার্ডটা দ্বারা অপটিমাইজ করতে হবে আপনাকে সবগুলো। আপনি আবার ডেস্কটপে রেজাল্টে ক্লিক করেন, ডেস্কটপ রেজাল্টে ক্লিক করেন। ডেস্কটপ রেজাল্টে ক্লিক করার পর আপনি এসইও টাইটেল দেখছেন, এসইও টাইটেল, এসইও যে টাইটেলটা আছে সবটা কেটে দেন। কেটে দিব এগুলো? হ্যাঁ, সব কেটে দেন। এখানে নতুন করে আপনি টাইটেল দেন। আপনি টাইটেল দেন হচ্ছে আপনার মতো করে, আপনার উপরে যে টাইটেল দিয়েছেন সেটা সুন্দর করে আপনি দেন, হচ্ছে গ্রিন হবে এটা। ওই গ্রিন হয়। এখন আরো তো দিতে হবে, আপনি এত ছোট টাইটেল দিলে হবে? এটা তো আপনার মেইন কিওয়ার্ড। আপনার টাইটেল কি? টাইটেলটা একটু বড় করতে হবে না? টাইটেল আপনি জেনারেট করছেন, ভাই টাইটেল তো এটা দিছি। উপরে কি টাইটেল দিছেন দেখি? রিজন অফ বিং ফ্যাট ইউ মাস্ট হ্যাভ টু নো। যে ওই যে ফ্যাটি দিছেন না ওইখানে, এখানে এক্সাক্ট কিওয়ার্ডটা কিন্তু আপনার নাই। এখানে হচ্ছে ফ্যাট, ওইখানে দিছেন ফ্যাটি। ওই যে এখানে এটা। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আপনার টাইটেলটা কিন্তু আরো বড় করতে হবে। ওই টাইটেলের প্রথম অক্ষরটা বড় হাতে দিতে হবে, তারপর টাইটেলটা আরো বড় করতে হবে। ফোকাস কিওয়ার্ড এই পর্যন্তই থাকবে, এটা বড় করতে পারবেন না আপনি। কিন্তু আপনার টাইটেলটা বড় করতে হবে আরো। টাইটেল জেনারেট করেন আপনি। টাইটেলের আগে পিছে কিছু লাগাই দেন। এটাই তো টাইটেল না ভাই? এখানে 10 রিজন লিখে দেই। আপনি ওই যে নিচে যে টাইটেলটা দিবেন না, ওই টাইটেলটা কাট করে উপরে নিয়ে দেন। নিচে 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 ওই যে ডেসক্রিপশনে যে টাইটেলটা দিবেন ওইটা সবটা কাট করেন ওইখান থেকে। হ্যাঁ, এটা কাট করে দেন, একবারে কাট করে দেন সবটা। কাট করে দিব? হ্যাঁ, কাট করে নিয়ে যান উপরে। তারপর এই হেডিং এই সন থাকবে না, হেডিংটা থাকবে না। হেডিং থাকবে, আপনি নেন, কাট করেন। উপরেরটা এইস অন হেডিং কাটেন, কাট করেন। হ্যাঁ, উপরে নিয়ে উপরে দেন। এটা 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 হ্যাঁ, রিপ্লেস করে দেন। এটা রিপ্লেস করেন, রিপ্লেস সবটা সিলেক্ট করে নেন আগে। ওকে, কেটে দেন এটা বাকিটা। হ্যাঁ, হইছে। এখন হচ্ছে এটাই হচ্ছে আপনার এইচ1 ট্যাগ। আপনি প্রথম যেটা দিবেন এই যে ওইটা এইচ1 ট্যাগ দিবেন, পরে কোনো এইচ1 ট্যাগ দেওয়া যাবে না। পরে যা দিবেন সবগুলো হবে এইচ2 ট্যাগ। ওকে, রিডেবিলিটি ওকে হয়ে গেছে আপনার। এখন কথা হচ্ছে আপনার এই এটা কেটে দিয়েছেন কেন? ফোকাস কিওয়ার্ড আপনার কি? না, ফোকাস কিওয়ার্ড এত বড় দিবেন কেন? ফোকাস কিওয়ার্ড হচ্ছে কি আপনি যেটা দিয়ে র্যাঙ্ক করতে চান, টার্গেটেড কিওয়ার্ডটা। তো তো ভাই রিজন অফ বিং ফ্যাট হ্যাঁ, ওইটাই তো থাকবে। ওইটা আপনি কেটে দিয়েছেন কেন? স্মল লেটার দেন, স্মল লেটার দেন, সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে। ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই স্মল লেটার দিবেন। ওকে, এখন নিচে আসেন। নিচে আসার পরে এখন এখানে টাইটেল দেন। এসইও টাইটেলটা কি দিবেন? ওই টাইটেলটা এখানে দিয়ে দেন, যেটা আপনি কপি করছিলেন, পেস্ট করে দেন এখানে। আগেরটা কেটে দিব? হ্যাঁ, আগেরটা কেটে দেন। আচ্ছা, এটা কিন্তু ছোট হয়ে গেছে। টাইটেলটা আরো বড় করা দরকার। দেখছেন, টাইটেল বড় করার জন্য কিন্তু আপনাকে বলতেছি। তো আপনি একটু বড় করে দেন, হালকা একটু বড় করে দেন, কিছু লাগাই দেন, পিছনে কিছু লাগাই দেন। আগে বেস্ট দিয়ে দেন, বেস্ট। হ্যাঁ, ওকে, এখন হয়েছে। এখন আবার নিচে যান, এখন নিচে যান। হ্যাঁ, ভাই ওই যে রিডেবিলিটির মধ্যে প্রবলেম দেখায় দুইটা, ওর মধ্যে একটা সলভ করতে আর একটা পারি না। আচ্ছা, নিচে যান। আপনি ওই যে এসইও তে ক্লিক, আপনি আবার কোথায় চলে, এই অ্যানালিটিক্সে ক্লিক করেন, এসইও অ্যানালিটিক্সে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখন দেখেন আপনাকে এই যে দেখাচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক সব দেখাচ্ছে। এখন আপনি সব ঠিক করেন। পাইছেন? সবগুলো পাইছেন এখন?
যে এগুলো তো আমি ক্লিক করিনি, আমি তো রিলেবিলিটি যা দেখলাম যে দুইটা প্রবলেম দেখায়। রিডেবিলিটি দেখলে হবে শুধু, আপনার তো এসি অ্যানালিটিক্স দেখতে হবে। রিডেবিলিটি এখানে মেইন ফ্যাক্টর না। রিডেবিলিটি ঠিক হয়ে গেছে অটোমেটিক, আপনি টাইটেল দিছেন উপরে, ঠিক হয়ে গেছে। মেটা ডেসক্রিপশন লেন্থ তো ভাইয়া এই যে গ্রিনই আছে, এটা আবার প্রবলেম দেখাইতেছে কেন? ওই মেটা ডেসক্রিপশনে আপনার এ নাই, মেবি মেটা ডেসক্রিপশনে এক্সাক্ট কিওয়ার্ডটা নাই। দেখি উপরে মেটা ডেসক্রিপশনে যান, দেখি ওইখানে কি এই কথাটা আছে নাকি, রিজন অফ বিং ফ্যাট, এটা আছে কোথাও? এক্সাক্ট ম্যাচ না কিওয়ার্ডটা ভাই, কিন্তু এটা নাই। তো উপরের একটা ইয়ে থেকে কপি করে আনিতে বসায় দিচ্ছি। হ্যাঁ, তো এইখানে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। আপনি যে এটা লিখবেন মানে হচ্ছে সারাংশটা লিখবেন, সেইখানে এই কি করতে হবে যে আপনার মেইন যে কিওয়ার্ডটা এটা থাকতে হবে, এক্সাক্ট কিওয়ার্ডটা থাকতে হবে। ও আচ্ছা ভাইয়া। আপনি এক্সাক্ট কিওয়ার্ডটা আর এখানে অ্যাড হচ্ছে করে দেন। জি ভাইয়া, বাকিগুলো পারবেন নাকি দেখাই দিতে হবে আবার এখন? আমার ডান দেখতেছি এই যে প্রিফ্রেস ইন টাইটেল, এটা কি? কি প্রেস ইন টাইটেল মানে হচ্ছে আপনি যে টাইটেলটা তৈরি করছেন, আপনি যে কন্টেন্টটা লিখছেন, সেই কন্টেন্টের প্রথমে তো একটা টাইটেল দিয়েছেন, ওইটার মধ্যে কিন্তু আপনার এটা হচ্ছে মেইন টাইটেল H1 টাইটেল। আপনি একটা টাইটেল হবে H1, বাকি সব টাইটেল হবে H2, 3, 4, 5, 6 পর্যন্ত বাকি টাইটেলগুলো হবে। একটার বেশি H1 টাইটেল দেওয়া যাবে না। এক্ষেত্রে আপনি যে প্রথম টাইটেলটা দিয়েছেন এটাই কিন্তু মূলত H1 ট্যাগ, H1 টাইটেল হয়ে গেছে। এখন হচ্ছে আপনার টাইটেলটার মধ্যে কিন্তু মেইন টাইটেলের মধ্যে কিওয়ার্ড আছে, বাট আপনি যে নিচে যে টাইটেলগুলো রেডি করছেন ওগুলোর মধ্যে কিন্তু কিওয়ার্ড নেই। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো এমনি আমি খালি জাস্ট বোল্ড করে এই যে H2 বানায় দিছি, আর কিছু করিনি। হ্যাঁ, H2 এর মধ্যে আপনার যাতে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা কোনো একটা টাইটেলে থাকে সেটা নিশ্চিত করতে হবে। যদি সেটা নিশ্চিত করেন সেক্ষেত্রে এটা চলে যাবে, কি প্রেস ইন আর টাইটেল সেটা চলে যাবে। সাবহেডিং মানে ওই সাব হেডিং এর মধ্যে আপনি এটা দিলে এটাও চলে যাবে, দেখবেন ওইখান থেকে এটা দিলে দুইটা ফিক্স হয়ে যাবে। ইউজ করলে হ্যাঁ, H2, H3 এগুলোর মধ্যে ইউজ করলেই আপনার এটা চলে যাবে। তারপর এই যে কি ডেনসিটি মানে হচ্ছে আমাকে আরো দুই একবার এই যে আমাদের এই কথাটা ইউজ করতে হবে, ফ্যাট রিজন। হ্যাঁ এটা ইয়েস। তারপর হচ্ছে উপরে একটা কি প্রেস ইন্ট্রোডাকশন। হ্যাঁ, ইন্ট্রোডাকশন কি প্রেস ডু ইউ অ্যাপিয়ার ইন ফার্স্ট প্যারাগ্রাফ, মানে প্রথম যে আপনি প্যারাগ্রাফটা দিয়েছেন ওই প্যারাগ্রাফের মধ্যে মেবি এই কিওয়ার্ডটা নাই। আপনি দেখেন ওই কিওয়ার্ডটা ওইটার মধ্যে অ্যাড করলেই ওটা চলে যাবে। আপনি করে ফেলেন, পরে মনে থাকবে না। প্যারাগ্রাফের মধ্যে ইউজ করব মানে হচ্ছে এই যে রিজন অফ বিং ফ্যাট, এটা ইউজ করব। হ্যাঁ, যাতে এই কথাটা এক্সাক্ট কথাটা যাতে এখানে থাকে, এক্সাক্ট কিওয়ার্ডটা যাতে এখানে থাকে কোনো এক জায়গায়, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি এখানে লিখে দেন, আপনি যদি এইভাবে না লিখতে পারতেন তাহলে হয়তো এখানে আপাতত লিখে দেন, কিন্তু আপনি কন্টেন্ট লেখার সময় কিন্তু আপনার কিওয়ার্ডটা মাথায় রাখতে হবে যে আমার ফার্স্ট প্যারাগ্রাফে যাতে এই কিওয়ার্ডটা আমি বসাইতে পারি কোনো জায়গায়। এখন এটা দিলে হবে না? আপনি দিচ্ছেন এখানে ফিটনেসের পরে হচ্ছে আপনি কি দিবেন এখন? রিজন অফ বিং ফ্যাট। ইয়েস, মানে হচ্ছে আপনার এক্সাক্ট কিওয়ার্ডটা এখানে থাকতে হবে কোনো জায়গায়। বিং ফ্যাটটা আলাদা হবে। ওকে, এখন আপনি নিচে যান, নিচে গিয়ে দেখেন আপনি এটা আছে কিনা। চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। ওকে, তারপরে এখানে কি দিয়েছেন দেখেন, এই যে ইন্টারনাল লিংক, আউটবাউন্ড লিংক। আউটবাউন্ড লিংক মানে হচ্ছে যে নিজের থেকে কিছু একটা অ্যাড করতে হবে লিংক। না, আউটবাউন্ড হচ্ছে যে অন্য কোনো একটা সাইটকে লিংক দিতে হবে। সাপোজ আপনি অবশ্যই গুগলকে লিংক দিবেন, না হয় হচ্ছে কি উইকিপিডিয়াকে লিংক দিবেন, বড় বড় কোনো সাইটকে লিংক দিবেন। অবশ্যই ছোট কোনো সাইটকে লিংক দিবেন না। আর হ্যাঁ, ইন্টারনাল লিংক হচ্ছে আপনার অন্য আরেকটা পেজের লিংকটা এখানে অ্যাড করবেন। অন্য কোনো আরেকটা পেজের লিংক বা পোস্টের লিংক আপনার এই পোস্টের সাথে অ্যাড করতে হবে, ইন্টারনাল লিংক করতে হবে। তাও তো ওকেই আছে, এগুলো সব করতে হবে তার মানে। হ্যাঁ, এগুলো করলে পরে আপনার এটা চলে যাবে। যে মেটা ডেসক্রিপশন লেন্থটা আরেকটু বড় করতে হবে, 156 ক্যারেক্টারের মধ্যে লাগতে হবে। এটা আপনি কিন্তু হচ্ছে ওয়ার্নিং সিগন্যাল আছে, মানে রেড সিগন্যাল নাই কিন্তু এটা আরেকটু বড় করে দেন, তাহলে হচ্ছে এটা ফিক্স হয়ে যাবে। সবাই এটা দেখেন, উনি ফিক্স করতেছে, আপনারা সবাই দেখেন, কিন্তু আপনাদের কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হবে সবাইকেই। সবাই বুঝতে পারবেন না যে আসলে এটা কিভাবে ফিক্স করা লাগে, এটাই কি প্রবলেম।
ভাই এখন তো আবার রেডি হয়ে যাচ্ছে। আর একটু হ্যাঁ কমাই দেন, আরেকটু কমাই আর একটু কমাই দেন। হ্যাঁ, আর একটু কমান, আর কমান, বাড়িতেছেন কেন? জান ভাই এটা দেন। লিখে ভাই নিন, কথা কমাই। ভাইয়া ভিডিওটা চালু করে দেখেন তো। ভিডিও চালু করা আছে। এইবার ঠিক আছে, এইটুক থাকলে ঠিক আছে। ভাই এখন ঠিক আছে। এইটুক ঠিক আছে। এখন দেখেন ওইটা মেবি চলে গেছে। হ্যাঁ, চলে জি গেছে, এটা ভাই দেখছেন? বলেন। হ্যাঁ, এখন হচ্ছে কি প্রেস ইন টাইটেল, এসইও টাইটেল। এসইও টাইটেলের মধ্যে কি প্রেসটা মেবি নাই, এখানে আছে নাকি? বিং ফ্যাট, রিজন অফ বিং ফ্যাট, ওকে, এটা তো মেবি এখানে আছে। সাবটাইটেল, সাবটাইটেল দিতে হবে মেবি। উপরে যান, ফার্স্ট প্যারাগ্রাফের পরে কোনো একটা সাবটাইটেল অ্যাড করেন, বা আপনি যে কোনো জায়গায় কোনো একটা সাবটাইটেলের মধ্যে দেখেন এটা এই যে এটা কিন্তু সাবটাইটেল। আপনি এটা অনেক বড় টাইটেল করছেন কেন? এত বড় টাইটেল হয় নাই। না এটা জাস্ট আমি দেখার জন্য করছিলাম যে হয় কিনা, এর জন্য এটা আমি হেডিং 2 বানায় দিছিলাম। এটা আচ্ছা তো অ্যাকচুয়ালি একটা প্যারাগ্রাফ। আচ্ছা, এই যে মানে প্যারাগ্রাফ করেন, এটা প্যারাগ্রাফ করেন, হেডিং টুটা প্যারাগ্রাফ করেন। জাস্ট একটা ক্লিক করে এখানে, হ্যাঁ, হেডিং টুটাকে প্যারাগ্রাফ করে দেন। নিচে উপরে প্যারাগ্রাফ, উপরে। হ্যাঁ, এটা প্যারাগ্রাফ হয়ে গেছে। এখন আপনি এটা হেডিং 2 ইউজ করেন। হেডিং 2 ইউজ করে এটার পরে ইউজ করতে হবে। যে কোনো জায়গায় আপনি যেখানে হচ্ছে আপনার পারফেক্ট হবে সেখানে আপনি ইউজ করবেন। এটা হেডিং 2 করে দিলাম। ওকে, এটাকে হেডিং 2 করে দেন। হ্যাঁ, ওকে, এখন দেখেন ওইখানে এটা চলে গেছে কিনা, নাকি আছে দেখেন। চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। তাহলে এখানে দুইটা আছে, আউটবাউন্ড লিংক, ইন্টারনাল লিংক। হ্যাঁ, আর এটা হচ্ছে এখানে এই যে কি প্রেস ইন টাইটেল, কি প্রেস ইন টাইটেল, এটা তো যায় নাই। এটা হচ্ছে কি প্রেস ইন অ্যাপিয়ারেন্স সার্চ সি টাইটেল বাট নট বিং মুভ টু দ্য বিং অন দ্য ফার্স্ট রেজাল্ট। এসইও টাইটেলে আছে বাট নট ইন দ্য বিগিনিং আছে। বিগিনিং মানে শুরুর দিকে নাই আর কি। আপনি হচ্ছে যে ট্যানটা কেটে দেন, এখানে ট্যানটা পিছনে দিয়ে দেন। আচ্ছা, এসইও কিন্তু অলরেডি গুড হয়ে গেছে। এখানে হচ্ছে সামনে দিতে হবে এরকম কোন কথা না, এটা চলে গেছে। এখন 8টা বড় হাতের দেন। ওইখানে আপনি ওইটা একবারে বিগিনিং দিকে দিতে হবে এরকম কোনো কথা না। বিগিনিং এর দিকে না দিলেও হবে, সমস্যা হবে না, এসইও কিন্তু গুড হবে। নিচে দেখ, তো গুড আছে, রিডেবিলিটি নিডস ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, রিডেবিলিটি এখান থেকে আপনি যে টাইটেলের মধ্যে সামনের দিকে এটা একটা কেটে দিয়েছেন, এই জন্য রিডেবিলিটি চলে গেছে। ওকে, এখন দেখেন এসইও কিন্তু গুড হয়ে গেছে। আবার যান, নিচে যান, দেখেন আবার কি প্রবলেম দেখাচ্ছে এখন। এখন হচ্ছে এই দেখেন, এখন হচ্ছে এটা কি প্রেস ইন টাইটেল, এটা যায় নাই কিন্তু এখনো। হ্যাঁ, exact match the focus key press appear in the SEO title but not the beginning. শুরুর দিকে নাই, কিন্তু শুরুর দিকে তো আপনি দিয়ে দিয়েছেন এখন না? এখন তো শুরুর দিকেই আছে মেবি। উপরে যান, একটু উপরে যান, ওই টাইটেলটাই যান। যে টাইটেলটা এখন করছেন ওই টাইটেলে যান। হ্যাঁ, আচ্ছা, ওইটা সামনে দিয়ে কোনো স্পেস আছে দেখেন তো, রিজনের সামনে কোনো স্পেস আছে কিনা। হ্যাঁ, এটা স্পেস আছে, স্পেসটা কেটে দেন। হ্যাঁ, এখন দেখেন আছে তো। এখনো আছে নাকি? জি ভাইয়া। এটাকে তাহলে কি করতে হচ্ছে? এক্সাক্ট ম্যাচ এটা কি টুই করে দিব, পাবলিশ করে দিয়ে দেখবো? পাবলিশ করে দিলেও হবে না মেবি, যদি চলে যেত এখান থেকে চলে যেত। আচ্ছা, দেখেন আপডেট করে দিয়ে দেখেন হয় কিনা। দেখেন এখন নিচের দিকে দেখেন, আছে। এটা রয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওইটা আবার এটা দেখে নি, দাঁড়ান একটু দেখে নেই যে কি প্রেস ইন টাইটেল the exact match keyword focus key press appears in the SEO title but not at the beginning. শুরুর দিকে নাই, কিন্তু শুরুর দিকে তো আমরা দিয়ে দিছি অলরেডি। আচ্ছা, ফোকাস কিওয়ার্ডটা দেখেন তো, ফোকাস কিওয়ার্ডটা যেখানে অ্যাড করছিলেন এটা দেখি একটু আমরা।
এখান থেকে ফোকাস কিওয়ার্ডটা কপি করেন আপনি। এটা হ্যাঁ, এটা ফোকাস কিওয়ার্ডটা এক্সাক্ট কপি করেন। কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি। আচ্ছা ঠিক আছে, করেন। উপরে যান, একবার উপরে যান, টাইটেলে যান, এখানে ফ্যাটটা কেটে দিয়ে ফ্যাট পর্যন্ত কেটে দিয়ে নতুন করে দেন। ভাই সবটা কাটবেন না, ওই যে এখানে ফ্যাট পর্যন্ত কাটেন। সব সম্পূর্ণ কেটে সবটা কেটে আবার লিখতেই হবে। আচ্ছা দেন, এখন পিছন থেকে কিছু লিখতে হবে। ওকে, এখন দেখেন চলে গেছে কিনা। না তো। আচ্ছা এখনো যায়নি, অনেক প্রবলেম। আচ্ছা এখানে এই যে মুভ টু দা বিগিনিং ফর দা বেস্ট এটা রেজাল্ট, তো আর প্রবলেম দেখাচ্ছে না, এটা ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে, হয়তো অন্য কিছু মিন করতেছে। মানে অন্য কিছু মিন করতেছে না, এটা বলতেছে মানে শুরুর দিকে দেওয়ার জন্য, শুরুর দিকে হচ্ছে আপনার মেইন কিওয়ার্ডটা দেওয়ার জন্য। এটা ঠিক করলে মনে হয় এটা আরেকটু ভালো হবে। এটা আউটবাউন্ড লিংক, হ্যাঁ, আউটবাউন্ড লিংক ওই দুটো ফিক্স করেন, পরে এটা দেখবো না আমরা, ঠিক আছে। আউটবাউন্ড লিংকটা কি করবে এখন তাহলে? আমি কি করব? আউটবাউন্ড লিংক হচ্ছে google.com এ যান, google.com আপনার রিলেটেড কিছু সার্চ করেন, কিরকম যে আপনার মেইন কিওয়ার্ডটা কি, রিজন অফ ফ্যাক্ট। হ্যাঁ এটা লিখে সার্চ করেন। ওকে, এন্টার দেন, এন্টার দেন, এন্টার দিয়ে দেন, এন্টার দিয়ে দেন। হ্যাঁ, এখন ওই যে উপরের লিংকটা কপি করেন, উপরে গুগলের যে লিংকটা শো করে, সার্চের লিংকটা শো করতেছে এটা, হ্যাঁ এটা কপি, হ্যাঁ এটা কপি করেন। এই লিংকটা কপি করছেন না, এটাকে কোথাও লিংক দিয়ে দেন আপনি, উপরে যান, দিয়ে দেন। এখানে লিংকটা দিতে পারেন বা এটা অ্যাঙ্কর ট্যাগ দিতে পারেন, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেন। সরাসরি লিংকটা না দিয়ে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল জেড। হ্যাঁ, আপনি এখানে একটা এন্টার দেন, এন্টার দেন, এখন এন্টার দেন। আপনার কিওয়ার্ডটা এখানে লিখেন। ওকে, এটা সিলেক্ট করেন, যেটা লিখছেন এটা সিলেক্ট করেন। হ্যাঁ, এখন উপরে যে আইকনে ক্লিক করেন, লিংক আইকনে ক্লিক করেন উপরে, কোথায়? প্যারাগ্রাফ, তারপর হচ্ছে বোল্ড, এখানে লিংক আইকন, হ্যাঁ এখানে ক্লিক করেন, লিংক আইকনে ক্লিক, হ্যাঁ এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখানে লিংকটা দেন। ওকে, হচ্ছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন, এই যে অ্যাপ্লাই বাটন, পাশের যে বাটনটা এটা, হ্যাঁ অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন। ওকে, এখন দেখেন ওটা চলে গেছে কিনা। আচ্ছা, ইনবাউন্ড ইন্টারনাল লিংক আর হচ্ছে লিংক কি প্রেস, ইউ আর লিঙ্কিং দা another page with the keyword to rank। আচ্ছা, কি একজ্যাক্ট আমরা একজ্যাক্ট কি প্রেসটা দিয়ে দিছি, এটা দেওয়া যাবে না, ওটা না করতেছে যে একজ্যাক্ট কি প্রেসটা দেওয়া যাবে না, ঠিক আছে। তো আপনি কিওয়ার্ডটা কেটে দিয়ে অন্য কোনো ওয়ার্ড দিয়ে দেন এখানে, তাহলে এটা চলে যাবে। এখানে এটা কিওয়ার্ডটা কেটে দেন, সবটা একবারে মুছে দিবেন না, আপনি রিপ্লেস করে ফেলেন, তাহলে আর লিংক করতে হবে না। কেটে দেব না, আপনি কপি কেটে দেন, কেটে দিয়ে আবার লেখা শুরু করে দেন, তাহলেই হবে। চলে গেছে, আপনি আবার ব্যাক স্পেস দিয়ে দিচ্ছেন একটা আলাদা, এখন তো আবার লিংক করতে হবে আপনার। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আচ্ছা, এটা আপনি সিলেক্ট করেন, সবটা একসাথে সিলেক্ট করেন, এখন লেখা শুরু করে দেন, এখানে কিছু একটা লিখে ফেলেন। কি লিখবো এখন? আপনি সিলেক্ট করছেন না সবটা, আচ্ছা লিখেন, কিছু একটা লিখেন, আপনার নাম লিখেন। ওকে, পিছনেরটা কেটে দেন, কিওয়ার্ডটা কেটে দেন আল্লাহ। ওকে, এই পর্যন্ত থাক। ওকে, এখন হচ্ছে নিচে যান, নিচে দিকে দেখেন চলে গেছেন কিনা। জি চলে গেছে। আচ্ছা, এখন হচ্ছে ইন্টারনাল লিংক। ইন্টারনাল লিংক বলতে যে আপনার ওয়েবসাইটের অন্য একটা পেজকে এখানে লিংক করতে হবে, আপনার ওয়েবসাইটে অন্য একটা পেজে লোড করেন। হ্যাঁ বুঝলাম না, মানে হচ্ছে যে পোস্টে যাব না না, অল পোস্টে ক্লিক করলে তো আপনার এটা রিলোড হয়ে যাবে। তো আপনার উপরে যান, উপরে দেখেন হেলথ কেয়ার লেখা আছে না, পোস্টের উপরে ড্যাশবোর্ডের উপরে হেলথ কেয়ার। হ্যাঁ, ভিজিট যার সাইট, রাইট বাটনে ক্লিক করেন, রাইট বাটন, ভিজিট সাইট, এখানে ধরে রেখে রাইট বাটনে ক্লিক করেন, এটা ক্যান্সেল দেন। হ্যাঁ,
আপনি ওইখানে ক্লিক করেন কেন? এটা ক্যান্সেল দেন। জাস্ট এখানে ধরেন, হ্যাঁ ধরার পরে নিচে আসেন, রাইট বাটনে ক্লিক করেন, ওপেন নিউ ট্যাব, ওপেন লিংক ইন নিউ ট্যাব, প্রথমটা। হ্যাঁ, নতুন ট্যাব ওপেন হচ্ছে আপনার সাইটে, ওই সাইটে ক্লিক করেন, এই ট্যাবে ক্লিক করেন যে ট্যাবটা ওপেন হচ্ছে নতুন, যে ট্যাবটা নতুন ওপেন হয়েছে এটাতে ক্লিক করেন এখন। এটা হ্যাঁ হ্যাঁ, এটা এটা ক্লিক করব। হ্যাঁ অবশ্যই ক্লিক করবেন। এখন এখান থেকে কোনো একটা পোস্ট আপনি কপি করবেন। আপনি যে পোস্ট এখন করতেছেন এটা না করে অন্য একটা পোস্ট কপি করবেন। যে কোনো একটা হ্যাঁ, যে কোনো একটা পোস্ট ওপেন করেন। হ্যাঁ, উপরের লিংকটা কপি করেন, উপরের লিংকটা। আপনি একটা ক্লিক করলে ওই পাশে, তাহলে আপনাকে সিলেক্ট করতে হইতো না। আপনি জাস্ট এই পাশে যদি একটা ক্লিক করতেন তাহলে সবটা সিলেক্ট হয়ে যেত। ওকে, এখন ওই এখানে যান। হ্যাঁ, আপনার আগে পোস্টে ফিরে যান, এখানে যে কোনো এক জায়গায় আপনি একটা লিংক করে দেন। পেস্ট করেন না, আপনি পেস্ট করে দিচ্ছেন কেন? সিলেক্ট করতেন, কন্ট্রোল জেড দেন। কোন একটা ওয়ার্ড সিলেক্ট করেন, কোন একটা ওয়ার্ড সিলেক্ট করেন, 2 লাইন বা 3 লাইন একে ওয়ার্ড সিলেক্ট করেন, 2-3টা ওয়ার্ড সিলেক্ট করেন। সিলেক্ট করে ওই যে লিংকে ক্লিক করবেন। ওকে, হইছে, আর সিলেক্ট করতে হবে না, হইছে। এখন আপনি হচ্ছে লিংকে ক্লিক করেন, লিংকে ক্লিক করেন, লিংকে। এখন এখানে এটা পেস্ট করে দেন। ওকে, অ্যাপ্লাই দেন। ওকে, এখন নিচে দেখেন ওইটা হয়েছে কিনা। জি হয়ে গেছে। চলে গেছে, কিন্তু এইটা রয়ে গেছে না, কি প্রেস ইন্টারটা, কি মিন করতেছে? ওইখানে যে মুভ টু দা বিগিনিং, এটা ওইটা লিংকে ক্লিক করেন, যেখানে আমরা আমাদের যাইতে বলতেছে, মুভ টু দা, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে দেখেন আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে মেবি সে, আপনি কিভাবে লিংকটা দেওয়ার জন্য। গুড পেজ টাইটেল, স্কিল এনিওয়ান ডুইং টু এসইও হয় দ্য বিকম। আরো নিচে যান, দেখি নিচে টাইটেল, দিস ইজ দ্য এক্সাম্পল পেজ টাইটেল। এক্সাম্পল পেজ টাইটেলটা একটু দেখেন, এটার মধ্যে কি লিখছে। তো ঢুকতেছে না, এখানে ঢুকবে না, কিন্তু আরো নিচে যান, আরো নিচে যান, দেখি নিচে যান, একটু নিচে যান। আচ্ছা, ইএসটিসিও, তারপর হচ্ছে এখানে #1 দিছে, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস মেইন কিওয়ার্ড। আরো নিচে যান, আস্তে আস্তে নিচে যান, দেখি। SEO title is good. How to write title and optimize with SEO. নিচে যান, একটু নিচে যান, একটু নিচে যান। ওয়েট, ডেস্কটপ। এখানে ফোকাস কিওয়ার্ড কি দিছে দেখেন। SEO টাইটেল স্লাগ। স্লাগে কি আপনি কিছু দিবেন? স্লাগে হ্যাঁ স্লাগে তো ওই যে ওইটাই দিচ্ছি, রিজন অফ বিং সেট। আচ্ছা, সাইট টাইটেল SEO। আচ্ছা, আপনার টাইটেল SEO টাইটেলে সেপারেটর ইউজ করে নেই আমরা, না সাইট টাইটেল ইউজ করি নাই। তারপর হচ্ছে তো এটা প্রবলেমটা তো এরকম হওয়ার কথা না। ওইটা শুরুর দিকে আপনার মেইন কিওয়ার্ডটা দিলে তো হয়ে যাওয়ার কথা। আপনার এখানে কেন হচ্ছে না সেটা বুঝতেছি না। আচ্ছা ভাই ওইটা একটা থাক, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই, একটা থাক। একটার জন্য র্যাঙ্কিং হারাবেন না, বা একটার জন্য হারাইতে পারেন। আর এটা তো ইমপ্রুভমেন্ট করার জন্য বলতেছে আর কি। এটা আসলে ওয়ার্নিং না, কিন্তু ওয়ার্নিং এটা, কিন্তু এটা রেড সিগন্যাল না। কিন্তু এখানে দেখেন এসইও টাইটেল উইথ গুড, কিন্তু গুড জব। কিন্তু উপরে এরকম দেখাচ্ছে, এটা চলে যাওয়ার কথা, কারণ টাইটেলের শুরুর দিকে কিন্তু আমরা দিয়ে দিছি এটা। আবার ওইখানে দেখেন ওই যে 10-10 যদি দিতেন তাহলে রিডেবিলিটি কিন্তু ওকে দেখাতো। হ্যাঁ তো 10 দিয়ে দেই। থাক, এখন দেওয়া লাগবে না, এটা তারা পাবলিশ করতেছেন না। ঠিক আছে, তো এই প্রবলেমটা, এরকম প্রবলেম কিন্তু সবাই ফেস করবেন। ভাই আমারও এটা প্রবলেম হচ্ছিল, স্টিল এখনো আছে। এই প্রবলেমটা, সেম প্রবলেমটা। জি ভাইয়া। আচ্ছা, গতকালকে হচ্ছে আফরিন আপুকে কিন্তু এটা ফিক্স করে দিয়েছিলাম, ওইটা সবগুলো ফিক্স হয়েছিল। আর শেয়ার অফ করে দিব। হ্যাঁ, শেয়ারটা অফ করে দেন। হ্যাঁ,
ওইটা হচ্ছে লোকালে কাজ করতেছি তো, আমরা লোকাল হোস্টে কাজ করতেছি তো, এই জন্য মেবি এরকম প্রবলেমটা হইতে পারে। ভাইয়া আমি পরে একটা কন্টেন্ট করছি, ওইখানে সবগুলো গুড ছিল, কোনো প্রবলেম হয় নাই। তাহলে আপনারটা হইছে, ওইগুলো হয় না কেন? ওইগুলো আপনি তো ওই যে কিওয়ার্ডটা প্রথমে দিয়ে দিয়েছিলেন, তাই জি ভাইয়া, প্রথম দিকেই তো চাইতে ছিল। দিতে। হ্যাঁ, ওই দিন যে আমরা ফিক্স করছিলাম ওইটাও তো এইভাবেই ফিক্স করছিলাম যে আপনার কিওয়ার্ডের সামনে দিয়ে কিছু ছিল, তখন আমরা এটা প্রথম দিকে নিয়ে গেছি। জি ভাইয়া, আমি পরে আরেকটা নতুন কন্টেন্ট লেখা আবার সব এসইও ঠিক করে দিচ্ছি, সব গুড দেখাইছে। ওকে, গ্রেট। ওকে, ঠিক আছে। তো আর কার কোনো প্রবলেম আছে আপনাদের? ভাইয়া আমার থিমে ডেমো সাইট দেখায় না। আপনি কি এই যে আমার দেওয়ার টিমটা ইউজ করতেছেন নাকি না না, অন্যটা। অন্য যেটা ইউজ করতেছেন ওইটার মধ্যে ডেমো নাই, এই জন্য দেখাচ্ছে না? আচ্ছা, তাহলে এক কাজ করি, আপনি আগে আপনারটা ইনপুট দিই, দেওয়ার পর দেখি, ঠিক আছে? হ্যাঁ, ওইটা ইনপুট দিয়ে দেখেন, ওইটা ইনপুট দিলে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? এস পারভেজ ভাই, আপনি বলেন, কথা বলেন। পারভেজ ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতেছি। আচ্ছা, আপনি আপনি বলছিলেন, কি জানি বলছিলেন মেসেঞ্জারে, একটু বলেন আবার। আপনার কি প্রবলেম ছিল? আমার প্রবলেম বলতে, আমার প্রবলেমটা একটু কন্টেন্ট লেখা নিয়ে, আমি ইংলিশ একটু দুর্বল তো, এই জন্যই। আচ্ছা, এই জন্যই আপনাকে ইংলিশটা ইমপ্রুভমেন্ট করতে হবে। তো ইমপ্রুভমেন্ট করার জন্য কিন্তু আপনাকে প্রচুর সময় দিতে হবে ইংলিশের পিছনে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, আপনিও পারবেন, অবশ্যই পারবেন। তো আপনার চাইতে আরো যারা ইংলিশ পারতো না, তারাও কিন্তু এখন ভালো করতেছে। আর ফ্রিল্যান্সিং করতে গেলে এখানে সবাই কিন্তু ইংলিশ পারে না, ইংলিশে সবাই কাছে থাকে। তো এই ক্ষেত্রে আপনাকে ইংলিশটা ইমপ্রুভমেন্ট করতে হবে। আমার কাছে একটা ইংলিশ কোর্স আছে, সেটার অ্যাক্সেস আপনাকে দিয়ে দিব, ওই ভিডিওগুলো আপনি ডাউনলোড করে রেখে দিন। আচ্ছা ভাইয়া ভাইয়া আমাদেরও দিয়ে দিয়ে। আপনি গ্রুপে দিয়ে দিন লিংকটা, আমরা একটু দেখবো না। ওটা লিঙ্কটা বলতে এটা হচ্ছে আর কি ট্যানমেন্ট স্কুলের একটা আর কি দেখাচ্ছি, দাঁড়ান আপনাদের। আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই, যে আমরা যে হোস্টটা নিব সবাই মিলে, হ্যাঁ তো ওই হোস্টের মধ্যে কি আমরা একাধিক বিজনেস মেইল খুলতে পারবো? হ্যাঁ, ওটা মেবি, হ্যাঁ, বিজনেস মেইল খোলা যাবে, দেখে নিই, আমি আবার দেখে নিই। কারণ ওই যে লিড জেনারেশনের কিছু টুলের জন্য আর কি বিজনেস মেইল দরকার পড়ে, এই জন্য আর কি। হ্যাঁ, বিজনেস মেইল খুলতে পারবেন, সমস্যা নেই। এইখানে খোলার তো কথা, অনেক অনেক বড় হোস্টিং, বিজনেস মেইল তো অবশ্যই খুলতে পারবেন, আনলিমিটেড ইমেল মেবি। জি ভাই, আমি শুনছিলাম মানে হোস্ট একটা, যে কোনো একটা হোস্ট থেকে নাকি অনেকগুলো বিজনেস মেইল খোলা যায়। আমাদের যেহেতু ক্লাউড হোস্টিং, তো আমাদের তো খোলার পসিবিলিটিটা বেশি। হ্যাঁ, খুলতে পারবেন মেবি, দেখি। আপনার স্ক্রিন শেয়ার নাই? আচ্ছা, এটার মধ্যে দেখি ইমেল সেট আপ, ইমেল ফ্রি এসএসএল, ডেইলি ব্যাকআপ। সেইখানে ইমেলের কথা উল্লেখ করা নেই। ইমেল অ্যাকাউন্ট, এই যে ইমেল অ্যাকাউন্ট আছে আনলিমিটেড। আপনার ডোমিনের আন্ডারে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা ভাই। আশিক ভাইয়া, হ্যাঁ বলেন। একটা জিনিস একটু জানতাম ভাই, ওই মানে আমরা অনেক সময় যে মানে
মানে বিভিন্ন ব্রাউজারে ঢোকার সময় যে মানে কানেকশন সিকিউর দেখায়, আবার অনেক সময় কানেকশন আনসিকিউর দেখায়, মানে কেন দেখায় বলছিলেন কিন্তু মনে নাই, একটু যদি বলতেন আবার। ব্রাউজারে কোনো সাইট ব্রাউজ করার সময় সিকিউর আনসিকিউর দেখায়, এটা এগুলো নাকি? আমরা যখন অপরিচিত কারোর সঙ্গে ইংলিশে কেন কথা দেখায় বলি, ভাই এটাই অনেক সময় এমন বলতেন। হয় না আমাদের যে আমরা কিছু দূর কথা বলার পর আচ্ছা, এই যে এই কোর্সটা দেখছেন ওইগুলো মোটামুটি ভালো করে বোঝানো হয়েছে এখানে। কোর্সটাতে অনেকগুলো ভিডিও আছে এখানে, 80টার উপরে মেবি ভিডিও আছে এখানে। তোমার আপনি ওইখানে এই কোর্সটা হ্যাঁ মানে এই কোর্সটা কিনছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওটা কিনে রাখছি। কোর্স টোর্স দেখলে মাঝে মধ্যে কিনে নিবেন, যাই পান কিনে নিবেন, সমস্যা নেই। জি, এটা আমিও দেখছিলাম, কিনি নেই। ওখানে টেস্ট দেওয়া লাগে, মানে কুইজ টেস্ট দেওয়া যাবে। হ্যাঁ, ওটা একটা ভালো ভালো একটা সুযোগ আছে এখানে। দেখি আমরা হচ্ছে এখানে ফ্রিল্যান্সারদের জন্য একটা ছিল, ফ্রিল্যান্সার ওই যে 77 নম্বর, ফ্রিল্যান্সারদের জন্য ইংরেজি ব্যবহার, এটাও কিন্তু এখানে দেওয়া আছে যে ফ্রিল্যান্সারদের জন্য। এখানে জাস্ট একটা বলছে আর কি যে জবে অ্যাপ্লাই করার জন্য কি কি আপনি ইউজ করতে পারেন, বা কি কি ট্যাক্স ইউজ করতে পারেন, কি কি ফরম্যাট ইউজ করতে পারেন, সেগুলো বলা হয়েছে এখানে। এবং এখানে কুইজের অপশন আছে এখানে, তারপরে অডিও বুক আছে একটা, তারপর হচ্ছে ট্রান্সক্রিপ্ট আছে একটা, তারপর নোট আছে 2টা। তো এখানে প্রত্যেকটা লেসনের পিছনে নোট আছে। অনেক ভালো একটা কোর্স, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, বা এটার কোর্স শেষে মেবি একটা সার্টিফিকেটও পাবেন আপনি এখান থেকে। জি ভাই, একটা সার্টিফিকেট দিবে হুম কোর্স দেওয়ার পর। হ্যাঁ, কোর্স শেষের পরে একটা সার্টিফিকেট পাবেন। এটা মেবি প্রাইস তো তেমন বেশি না, এটা কিনে নেন না হয়তো আপনারা। 400 কত যেত? হ্যাঁ, 460 টাকা না কত ছিল এটা অফার। 460 টাকা। দেখি অফার এটা কই কই বিবিসি জার্নালের একটা আছে freelearning.com, এখানে 250 টাকায় ফুল 3টা কোর্স সম্পূর্ণ। প্রথম কোর্স মনে হয় 100 টাকা নাকি 50 টাকা, তো এগুলো কোর্স তো 230 টাকায়। কোর্সের তো এরকম 230 কোর্সের টাকায়। কিন্তু ওই দাম বেশি না। তো আপনার এরকম একটা কোর্স কিনে নেন, 400-500 টাকাতে একটা কোর্স কিনা তো কোনো বিষয় না। আপনার কোর্স শুরু করুন এখান থেকে। মেবি আমার এখানে এরকম দেখাচ্ছে, আমি দেখি কোর্সটার প্রাইস আর কত। 10 মিনিট স্কুলের এই যে 10 মিনিট স্কুলের এর নাম কি, মনতারিন সাহেব, অনেক ভালো পড়ায়। হ্যাঁ, মঞ্জেরেন, ওই যে মঞ্জেরিন, উনি অনেক ভালো ভালো বুঝায়, অনেক সুন্দর করে কথা বলে। এখানে 85টা লেসন আছে। তো এটা আপনারা কিনে নিয়েন না হয়তো আপনারা। হ্যাঁ, এটার দাম বেশি না, 400 কত টাকা। বিকাশে কিনতে পারেন, বিকাশে পেমেন্ট করে দিতে পারবেন। বিকাশে পেমেন্ট করে দিয়ে অ্যাকাউন্ট করে নিয়ে আপনি মোবাইলে, এটা মোবাইলে করতে পারেন। মোবাইল অ্যাপস আছে, যে অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে সব সময় কানের কুইজ বাঁচতে পারবেন। তারপর হচ্ছে একটা সার্টিফিকেট পাবেন, এখানে কুইজগুলো দিতে পারবেন। তো আমার এখান থেকে ডাউনলোড করে নিলে তো পরে কুইজগুলো আপনি দিতে পারবেন না, কুইজ করতে পারবেন না, নোটগুলো সহজে পাবেন না। তো 400 টাকা তো কোনো বিষয় না, এখান থেকে কিনে নিন। না হয়তো অন্য আপনার যে কোনো একটা ইংলিশ কোর্স আপনি কিনে নিতে পারেন। আপনার প্রয়োজন মতো যে কোনো একটা কোর্স কিনে নেন। এটাই কিন্তু এরকম না, আপনার যেটা ভালো লাগে, যেটা আপনি দেখেন এই ইন্টু ভিডিওটা দেখেন, দেখার পর আপনার যেটা ভালো লাগে এখান থেকে কিনে নেন। কারণ হচ্ছে ইংলিশটা এখানে ম্যান্ডেটরি লাগবে, ইংলিশ ছাড়া কিন্তু আপনি কিছু করতে পারবেন না। হারুন ভাই কি বলছেন, একটু দেখাবো নাকি? হারুন ভাই শুনতে পাচ্ছেন? আশিক ভাই একটু বলতেন এটা কোনটা? এই সিকিউরড এন্ড আনসিকিউরড ব্যাপারটা, মানে আচ্ছা, কেন দেখায়। ওয়েবসাইটে সিকিউর, এটা হচ্ছে সিকিউর আপনি এসএসএল সেট করা থাকলে, যেমন ধরেন এখানে দেখেন সিকিউর সকেট লেয়ার একটা সার্ভিস হচ্ছে এসএসএল, মানে হচ্ছে আপনাকে কিছু কোড দিবে, সেই কোডগুলো আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে হবে। এক্ষেত্রে দেখেন সিকিউর থাকলে হচ্ছে কি আপনার এখানে যে পেমেন্ট আপনি কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে একটা পেমেন্ট সিস্টেম থাকে। এখানে যদি পেমেন্ট সিস্টেমগুলো অ্যাড করেন তাহলে হ্যাক হওয়ার বা এগুলার ভাইরাল হওয়া বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে না আর কি। আর যদি আপনি আনসিকিউর কোনো সাইটে পেমেন্ট করেন তো এক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হইতে পারে, বা আপনার যে ডাটাগুলো এগুলো লস হইতে পারে। এটাই হচ্ছে মূলত বিষয় আর কি। সিকিউর সকেট লেয়ার এসএসএল, আপনি এসএসএলটা দেখেন যে এসএসএল এসএসএল নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তাহলে বুঝতে পারবেন হোয়াট ইজ এসএসএল। যে এসএসএল হচ্ছে সিকিউর সকেট লেয়ার, মূলত সাইটের সিকিউরিটি আর কি, এটা আর কিছু না। যে এই ব্লগটা পড়েন আপনি, আপনি তো ব্লগার হবেন তাই না, আপনি কন্টেন্ট রাইটিং করবেন। তো এই এসএসএল কি, হোয়াট ইজ এসএসএল, তো ইউ এসএসএল লিখে পড়েন, পরে একটা কন্টেন্ট লিখেন, লিখে ওইটা পাবলিশ করেন। এটা তো একটা টেকনোলজি, আপনারা টেকনোলজি নিয়ে কাজ করবেন না?
সাজিদ ভাই, আপনি কি আপনারা তো টেকনোলজি নিয়ে কাজ করতেছেন নাকি আপনাদের গ্রুপ কি নিয়ে কাজ করতেছে? হেভি ইলেকট্রিক নিয়ে। ও আচ্ছা, ঠিক আছে। আপনি তো আবার নাসিম ভাইয়ের গ্রুপে, নাজমুল ভাইয়ের গ্রুপে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। জি তো ভাই। এটা এই যে এসএসএল টা নিয়ে আপনি পড়বেন, সমস্যা নেই, পড়ে দেখেন, পড়ে দেখে বোঝার চেষ্টা করেন। এসএসএল মূলত হচ্ছে সাইটের আচ্ছা ঠিক সিকিউরিটি আর আছে। কি। ওকে, হারুন ভাই আপনি কোথায় চলে গেছিলেন? হারুন ভাই আছেন নাকি? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। মানে ওই আমি ওটা পরে আর করতে পারিনি, পরে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিছি। ও আচ্ছা, ঠিক আছে। নতুন অ্যাকাউন্টের মধ্যে আপনি টেস্ট দিয়ে নিছেন নাকি দেন না এখনো? হ্যাঁ, পরবর্তীতে একটু দেখেন। না দিচ্ছি, ক্লিক করছি, দেখেন। আপনি কি টেস্ট দিছেন নতুন অ্যাকাউন্টে নাকি নতুন গিগ করছেন? হ্যাঁ হ্যাঁ, না মানে সবকিছু ওকে করে গিগ পাবলিশ হবে, যে গিগের জন্য আমার আগের অ্যাকাউন্টটাই টেস্ট চাইছিল, হ্যাঁ। এখন ওই গিগটাই পাবলিশ করছি। ও আচ্ছা, ঠিক আছে, দ্যাটস গ্রেট, অনেক ভালো হয়েছে। তো এখন তো আপনার অ্যাকাউন্ট কমপ্লিট, অ্যাকাউন্ট সুন্দর হয়ে গেছে, রাইট? হ্যাঁ, এখন মোটামুটি এখন তো একটু সেফ ভাবে কাজ করতে পারি। অবশ্যই সেফ ভাবে কাজ করবেন, কারণ একটা অ্যাকাউন্ট যদি আপনার চলে গেছে আর একটা অ্যাকাউন্ট, আর এটা আপনি যখন আর্নিং করে ফেলবেন এখান থেকে, তখন কিন্তু আপনাকে আইডি ভেরিফিকেশন করতে বলবে। প্রথম অর্ডার পাওয়ার পরেই দেখবেন আপনাকে আইডি ভেরিফিকেশন করতে বলবে। হ্যাঁ বলেন। সমস্যা নাই, আমাদের আইডিয়া আছে। এখন যে বিষয়টা ওই টেস্টের বিষয়টা যদি আপনারা একটু মানে গ্রুপ ওয়াইজ হেল্প করতেন আর কি। আপনি টেস্ট দিছেন না এখনো? না আমি তো টেস্ট দেইনি, আর চাই নাই, টেস্ট করে দিব আর কি। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, হেল্প করা যাবে, আপনি আগে রেডি হন। না হেল্প করা বলতে জিসান ভাইয়ের সাথে বিষয়টা শেয়ার করলাম, মনে করেন যে একটু সময় করে একটা গ্রুপে আপনি অ্যাড হইলেন, 4-5 জন অ্যাড হলে যেহেতু এটা কপি করা যায় না, হ্যাঁ, স্ক্রিনটা সেটাই আমি সেটাই। শেয়ার দিলাম, আপনারা সবাই দেখলেন, দ্রুত গতিতে অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ করে দিলেন, করে দিলেন আর কি টেস্টটা। সমস্যা নেই, এখানে আমাদের গ্রুপে যারা ইংলিশ এক্সপার্ট আছেন, ইংলিশে অনেক ভালো বুঝেন, তারাই কিন্তু হেল্প করতে পারবে আপনাদের। তো এখানে যারা ইংলিশে ভালো, ইংলিশ জিসান ভাই আছেন, তারপরে হচ্ছে এখানে রাজিয়া আপু আছে, তারপর হচ্ছে শাম্মী আপু আছে, আফরিন আপু আছে। আপনারা হচ্ছে সবাই মিলে, সবাই লাগবে না, 2-3 জন হলেই হবে, সবাই লাগবে না। ওই যে শাম্মী আপু, ওইখানে ওই যে কে জানি পরীক্ষা দিছিল, আক্কাস ভাই মেবি নাকি, না জিসান ভাই, না জিসান ভাই, সরি পারভেজ ভাই নাকি আক্কাস ভাই পরীক্ষা দিছিল একদিন। তো ওনার এক্সামটা কিন্তু ওনারাই দিয়ে দিছিলেন। তো ওনার 2-3 জন থাকলে আপনি কোনো যখন পরীক্ষা দেবেন ওদেরকে গুগল মিটে ইনভাইট করে আপনি পরীক্ষাটা দিয়ে নেন। দেখি আমি আজকে হয়তো রাত্রে সবাইকে ইনভাইট করতে পারি, দাওয়াত দিব আর কি, কিন্তু খাবারের ব্যবস্থা নাই। হ্যাঁ আচ্ছা ভাই, আমি দিয়ে দিব, সমস্যা নেই, আপনি বললেই হলো। হ্যাঁ হ্যাঁ, ওকে, সমস্যা নেই। তাহলে যাবো দিন। রাজিয়া আপু, ভাইয়া, আর কে থাকবেন? আপনি টাইমটা আমাকে একটু আগে থেকে জানাই দিন, যাতে আমি টাইমে ফ্রি থাকতে পারি। ওকে, আপনি হেল্প করেন, আর হচ্ছে নাস্তা পানি করেন, ঠিক আছে? কারণ আপনি দাওয়াত দিচ্ছেন না, কিছু তো দিতে হবে অবশ্যই। না নাস্তা তো অবশ্যই করাবো। ওকে, ঠিক হ্যাঁ আছে। কিছু দরকার, মানে আমি তো আজকে ভাইয়ের এক্সাম দিদি, তাতে কি হয়েছে, হেল্প তো করতেই হবে, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তো আমরা মূল ক্লাসে চলে যাই। আশিক ভাই, প্রেজেন্টটা দিয়ে নিব সাথে যেন। হ্যাঁ বলেন। ভাই ওই যে একটা গুগল ডকের ফর্ম দিছিলেন না, ওই যে মানে ফাইবারের লিংক গুলো দেওয়া। না না না, এই অবশ্যই ইনস্টিটিউট বেস করে করবেন আপনি। আপনার আপনার ওয়েবসাইটটা হবে একটা ওয়েল অপটিমাইজ ওয়েবসাইট। সেখানে আপনি কি করবেন যে প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদা করতে পারেন। তারপর হচ্ছে আপনি কান্ট্রি ওয়াইজ করতে পারেন। আপনারটা কিন্তু অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট, আপনি শুধু বাংলাদেশ টার্গেট না। আমি তো মানে ভাইয়া শুধু বাংলাদেশ না, বাইরের দেশের নিয়েও তো আমরা মানে আলোচনা করতে পারবো, মানে লিখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, শাহরির ভাই, এটা আপনি কি দেখাতে চাচ্ছেন বলেন? হ্যাঁ দেখতেছি। আমি এই যে ডেমো সাইটটা করতে যাচ্ছি। আপনি ডেমোটা ইনস্টল করতে চাচ্ছেন না? এই যে এখানে নিচে দেখেন, ওই যে আপনি অ্যাপিরিয়েন্সে গেছেন না? অ্যাপিরিয়েন্সে মাউসের পয়েন্টারটা অ্যাপিরিয়েন্সে নেন। অ্যাপিরিয়েন্সের নিচে দেখেন ইনপুট ডেমো ডাটা একটা অপশন আছে, থিম কাস্টমাইজ ইনপুট। হ্যাঁ, এখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করলাম। একটু ওয়েট করেন, নিচে দেখেন, নিচে এখান থেকে আমি এই যে এটা দিতে যাচ্ছি, দেখেন এটা দেন, আপনার যেটা ভালো লাগে দেন। এটা ইম্পোর্টে ক্লিক করেন। আচ্ছা, ইম্পোর্টে ক্লিক করলাম। ইয়েস ইম্পোর্ট। ইয়েস ইম্পোর্ট।
একটু সময় নিবে আপনার একটু লোকাল হোস্টে, এটা হ্যাঁ লোকাল হোস্টেলে একটু সময় নিবে। ইভেন আপনার ইরো দেখাতে পারে যে এটা হবে না, এরকমও দেখাইতে পারে, বাট একটু সময় নিবে আপনাকে, 2-3 বার ট্রাই করতে হবে, দেন হয়ে যাবে। আপনি আগে ট্রাই করছিলেন আচ্ছা এখানে? ঠিক আছে, দেখি। ওকে ঠিক আছে। হ্যাঁ এখন আমি কিছুক্ষণ যাবো ট্রাই করছি, আপনার ট্রাই করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দেখি সময় দিই কিছুক্ষণ। ওকে ঠিক আছে। আর আপনাদের কাজ হচ্ছে যে আপনি তো এডুকেশন নিয়ে লিখবেন, তো এডুকেশন নিয়ে লিখলে আপনি হচ্ছে বিভিন্ন ভাগে এডুকেশন গুলো, এডুকেশন যে সেক্টরটা আছে এটাকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারেন। সাপোজ হচ্ছে আপনি প্রাইমারি যে ইনফরমেশন গুলো সেটার জন্য একটা ভাগ করলেন, এই প্রাইমারি ইনফরমেশন গুলো কালেক্ট করবেন কোথা থেকে, প্রাইমারি যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো থেকে কালেক্ট করবেন। তারপর হচ্ছে আপনি হাই স্কুলের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কালেক্ট করবেন কোথা থেকে, সেগুলো কালেক্ট করবেন হচ্ছে হাই স্কুলের যে ওয়েবসাইট গুলো আছে সেখান থেকে প্রতিদিনের নোটিশ, তারপর হচ্ছে প্রতিদিনের যে ইনফরমেশন কখন এক্সাম হবে, তারপর হচ্ছে ন্যাশনাল ভার্সিটির যে এগুলো আছে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনি ন্যাশনাল ভার্সিটির ওয়েবসাইট থেকে কালেক্ট করবেন। সেখানে প্রতিদিনের নোটিশটা আপনি একটু ব্রিফ করে বড় করে, আপনি কিন্তু ন্যাশনাল ভার্সিটি কিন্তু কখনোই আপনার সাথে পারবে না এসইও করে, তারা কিন্তু কখনো এসইও করে না, তাদের যে ওয়েবসাইট গুলো আছে তারা এমনিতে এগুলো হচ্ছে এমনিতেই র্যাঙ্ক করে। তো আপনারা যখন একটা কন্টেন্ট লিখবেন সুন্দর করে গুছিয়ে একটু বড় করে কন্টেন্ট লিখবেন, তারপরে ওই সেম ইনফরমেশনটা আপনার ওয়েবসাইটে দিবেন, ওটা কিন্তু র্যাঙ্ক হবে 2 দিন 3 দিন 5 দিনের মধ্যে কিন্তু আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক হবে। নতুন একটা নিউজ আসলো বা এডুকেশন নিয়ে নতুন একটা নিউজ আসলো, সেই আপনি নিউজটা এখানে পাবলিশ করে দিলেন। তারপর হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের জন্য আপনি একটা সাইট করলেন যে এটা হচ্ছে বাংলাদেশের কোন ইনফরমেশন জানার জন্য এই বাংলাদেশের জন্য এই সাইট করলেন, বা আপনি একটা সাবডোমিনও করতে পারেন, বা একটা সাবডোমিন করে যে বাংলাদেশের জন্য যখন কেউ ক্লিক করবে এটা হচ্ছে বাংলাদেশের জন্য এই সাইটে চলে যাবে, এটা হচ্ছে সাবডোমিন করে ফেলবেন আপনি একটা। আপনি কিন্তু ডোমিনের আন্ডারে কিন্তু অনেকগুলো সাবডোমিন করতে পারবেন, তো আপনি চাইলে আপনাদের সেক্টর গুলাকে সাবডোমিন করে করে এইভাবে করতে পারেন। তারপর হচ্ছে আপনি ইউএস এর জন্য একটা সাবডোমিন করতে, ইউএসএ ডট আপনাদের যে ডোমিনটা থাকবে এটা, তারপর হচ্ছে .com এরকম থাকবে। তা ইউএস এর জন্য আপনি ইউএস এর সকল যে স্কুল কলেজ তারপর হচ্ছে যা আছে এডুকেশন রিলেটেড যত প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানকে খুঁজে বের করলেন, বের করে ওইখানে যে ইনফরমেশন গুলো প্রতিদিন পাবলিশ হচ্ছে সেগুলো কালেক্ট করলেন, আপনি সেগুলো কালেক্ট করে করে আপনার ওয়েবসাইটে পাবলিশ করলেন। তারপর হচ্ছে এডুকেশন রিলেটেড কোনো প্লাগইনস যদি আপনি পান, সেই প্লাগইনসটা অ্যাড করে কোনো একটা সার্ভিস আপনাকে এখানে অ্যাড করতে পারেন। হচ্ছে আপনাদের কন্টেন্ট গুলো হচ্ছে আপনি জাস্ট একটা ওয়েবসাইটে যাবেন, যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, যেমন হচ্ছে যে কোনো একটা কলেজের ওয়েবসাইটে যাবেন, সেই কলেজের ওয়েবসাইটে কিন্তু এই কলেজ নিয়ে অনেক ইনফরমেশন আছে। তারপর হচ্ছে আপনি যদি কালে সাপোজ হচ্ছে অ্যাবাউট লেখেন, অ্যাবাউট পেজ লেখেন, যে অ্যাবাউট কন্টেন্ট লিখেন, মানে প্রত্যেকটা কলেজ নিয়ে অ্যাবাউট কন্টেন্ট লিখেন, অ্যাবাউট কন্টেন্টের মধ্যে যদি আপনার ব্লগের জন্য তো একটা অ্যাবাউট থাকবেই, কিন্তু আপনি হচ্ছে যে আদার্স যে ইনফরমেশন আপনার দরকার কি আপনার ওয়েবসাইটে পর্যাপ্ত ইনফরমেশন পাবলিশ করা। এক্ষেত্রে আপনি প্রত্যেকটা কলেজের অ্যাবাউট সেকশনটা, প্রত্যেকটা কলেজের অ্যাবাউট নিয়ে আপনি অনেকগুলো কন্টেন্ট তৈরি করতে পারেন, যেগুলো শেষ করতে পারবেন না। একজন শুধু এটা দায়িত্ব থাকতে পারেন যে আপনি অ্যাবাউট নিয়ে কন্টেন্ট লিখবেন, নতুন নতুন কলেজগুলো খুঁজে বার করবেন, যে যত কলেজ আছে বিশ্বে যত কলেজ আছে সবগুলো কলেজে একটা একটা করে বড় বড় কলেজের এই অ্যাবাউট গুলো আপনি আপনার ব্লগে পাবলিশ করতে পারেন। তারপর হচ্ছে আপনি জাস্ট কন্টেন্ট পাবলিশ করা হলো কথা, আপনার প্রয়োজনীয় যে কন্টেন্ট গুলো পাবলিশ করা হলো কথা। কিন্তু অনেকেই সার্চ করবে যে অ্যাবাউট ওই কলেজ, অ্যাবাউট ওই কলেজ, অমুক কলেজ, যেটা মন চায় এরকম আপনি যে কোনো কলেজের অ্যাবাউট নিয়ে লিখতে পারেন। তারপর হচ্ছে নতুন নতুন ট্রেন্ডি যে বিষয়গুলো হচ্ছে যে মানে ওই ওয়েবসাইটের মধ্যে যেগুলো পাবলিশ করা হচ্ছে সেগুলো নিয়ে লিখবেন। তারপর হচ্ছে ওই কলেজের যে কোনো নিউজ নিয়ে লিখবেন। মানে হচ্ছে আপনি এডুকেশন নিয়ে কিন্তু লিখা শেষ পাবেন না। মানে হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে ঢুকলে, আমি জাস্ট মুখে বলতেছি এই জন্য হয়তো বা আমি অনেক কিছু খুঁজে পাচ্ছি না, যখন হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে ঢুকবেন, এডুকেশন রিলেটেড একটা ওয়েবসাইটে ঢুকবেন, বা এডুকেশন নিয়ে কিন্তু অনেকেই কি করতেছে লিখতেছে অলরেডি, তো এই এডুকেশন ওয়েবসাইট গুলো খুঁজে বার করবেন। ওই যারা লিখতেছে আপনার মতো এডুকেশন নিয়ে কিন্তু অনেকে ব্লগ করতেছে, দেখবেন তাদেরকে ফলো করেন যে ওরা কি কি নিয়ে লিখতেছে, ওদের এখানে কি কি ক্যাটাগরি আছে, ওরা কি কি জিনিস পাবলিশ করতেছে। তো এগুলা দেখলে কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আপনার এখানে কি পরিমাণ কি কি কন্টেন্ট আপনি লিখবেন। মানে আপনার কন্টেন্ট লিখার কিন্তু শেষ হবে না, যে আপনি কন্টেন্ট লিখে কিন্তু শেষ করতে পারবেন না, প্রত্যেকটা নিশে কন্টেন্ট লিখে আপনি শেষ করে ফেলতে পারবেন না। জি হ্যাঁ, মানে একটা কথা যেটা কি, আমি যদি কোনো একটা ইউনিভার্সিটিতে মানে কালেক্ট করি, তো ওখানে ওটাতে আমি নিজের মতো করে কন্টেন্টটা সাজাই দেবো, কিন্তু মানে কিছুটা তো কপিরাইট থেকে যাবে, মানে ওটাতে কি কিক আউটের কোনো না না, ওইটাতে প্রবলেম হবে না তো আপনার কিছুটা তো কপিরাইট এখানে থাকবে, কারণ হচ্ছে কি আপনার ওইখানে সে পাবলিশ করছে এটা, আপনি কি অন্য একটা পাবলিশ করতে পারবেন? আপনাকে তো এটাই পাবলিশ করতে হবে, কিন্তু আপনি নিজের মতো করে একটু গুছিয়ে কয়েক লাইন আপনার হচ্ছে কয়েকশো ওয়ার্ড আপনি উপরে লিখতে হবে, তারপর হচ্ছে কি কয়েকশো ওয়ার্ড আপনাকে নিচে লিখতে হবে, তার মেইন যে পাবলিশটা আছে ওই পাবলিশটা কিন্তু আপনি ওখানে দিয়ে দিবেন। বুঝতে পারছি।
আপনি হচ্ছে আইডিয়া নেওয়ার জন্য আপনি আপনি ইলেকট্রনিক্স নিয়ে লিখতেছেন, আপনি হচ্ছে এডুকেশন নিয়ে লিখতেছেন, আপনি আরেকটা অন্য বিষয় নিয়ে লিখতেছেন। ওই রিলেটেড তো আপনি আরো আপনার মতো তো আরো অনেক আছে, আরো বড় বড় কোম্পানি আছে যারা কি ব্লগিং ভাইয়া করতেছে, ব্লগিং হ্যালো লিখতেছে। ভাইয়া তাদের ভাইয়া ওয়েবসাইট আমি গুলো বলি খুঁজে বের করে ওদেরকে ভাইয়া ফলো করেন। হ্যাঁ বলেন। আমি একটু বলি দরকার পড়লে আপনি একটি ভয়েস করে লিখবেন, সমস্যা নাই তো, ওই একই কথা হইলো, একটু ঘুরাই লিখলাম আমরা। হ্যাঁ, তবে মানে হুবহু হওয়া যাবে না আর কি, হুবহু হওয়া যাবে না, জি মানে ভাইয়া হচ্ছে আপনি ঘুরে লিখলেন আমরা যে লিখছি একটি ভয়েস, মানে একটা নয় লিখছি একটি ভয়েস, আমরা ওইটা বেসিক ভয়েস করে লিখলাম, হ্যাঁ এরকম করতে তাইলেই তো পারেন। হয়ে গেল। হ্যাঁ এরকম করতে পারেন, যেমন আমি ভাত আমি খাই, একই কথা, জি কথা তো ভাইয়া একই। লাইনের অর্থ একই হইলো, বাট একটু ঘুরাই লিখলাম। হ্যাঁ মানে হচ্ছে গিয়ে ভোটে ভাইয়া ধরতে একটু পারলো না। তো আইডিয়া নেওয়াই লাগবে, নাহলে ভাইয়া কেমনে লিখবো আর কি। না সবাই তো আইডিয়া নিয়ে লিখতেছে, তাহলে আপনি আইডিয়া নিতে মানা কোথায়? আপনার আইডিয়া নিতে তো অবশ্যই মানা নাই। সবাই তো আইডিয়া নিয়েই তো লিখতেছে, সবাই তো আর এই বিষয়ে জানে না। প্রত্যেকটা বিষয় তো প্রত্যেকে তার প্রত্যেকটা বিষয় জানে না, তো আইডিয়া তো অবশ্যই আপনাকে নিতে হবে। তবে আপনাকে আপনাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে যাতে কন্টেন্টটা ইউনিক হয়, কন্টেন্টটা অনেক সুন্দর হয়, যাতে মানে হিউম্যান রাইটিং হয় আর কি। অনেক মানুষ পড়ে বুঝতে পারে যে এটা মানুষই লিখছে, আর রোবোটিক যাতে না হয় আর কি। আপনি কিন্তু স্পিন করে ভাইয়া কন্টেন্ট দিতে পারবেন, ওটা রোবোটিক্স হবে। আমরা যে ইয়েতে লিখছি না, এটা এই যে লোকাল হোস্টে যে লিখলাম, এটা তো নিজে ফুল নিজেই লিখছি, তারপর নিচে ডেসক্রিপশনে কি দেখাচ্ছে 63% কপি পেস্ট, বাট ইট ইজ ইজি টু রিড, ইটস ওকে। কিন্তু ভাই একটা ওয়ার্ডও কপি করলাম না, নিজের মতো সম্পূর্ণ লিখলাম, তারপর 63% দেখাচ্ছে। আর কারোরটা থেকে যদি পরে খালি ওয়ার্ড মানে আর কি কথাটা ঘুরায় লিখি, তাহলে তো 100%ই কপি দেখাবে। না না, কপি দেখাবে না তো, কপি দেখাবে কেন? আপনারটা হ্যাঁ ওই কোথায় যে কোথায় কপি দেখলাম যে কোথায় কপি দেখাচ্ছে আপনার এটা? কালকে যে লোকাল হোস্টেল ওখানে দেখছিলাম যে 63% কপি ভার্সেস ওকে, এরকম লেখা। 63% আমি কপি শুনলাম আপনার ওই যে গুগল, এসইও দেখাচ্ছে না, ইউএসটিএসইও দেখাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ ইনফরমেশন এক হবে, বাট আমাদের তো গ্রামাটিক্যালটা চেঞ্জ হয়ে গেল, ওইটা তো কপিরাইট হবো না। না না না, ওগুলো কপিরাইট হবে না। ইনফরমেশন তো কপি করতেই মানে হবে। ভাইয়া ইনফরমেশন গুলো তো আমরা একরকমই, মানে ইনফরমেশন একটা কলেজের ইনফরমেশন সেটা তো একই থাকবে, কিন্তু ভাইয়া নিজে যে কন্টেন্টটা লিখবো ওটা তো মানে নিজের আইডিয়া থেকে একটু লিখবো, ওইটা তো আর সেম সেম কপি করা যাবে না। আপনি অন্য হ্যাঁ গ্রামাটিক্যাল, যে হ্যাঁ, গ্রামাটিক্যাল ওটা চেঞ্জ অন্য গ্রামাটিক্যাল লেখেন, কারণ অন্য অন্য গ্রামাটিক্যাল ইয়েতে লিখবো, জাস্ট মানে জিনিসটা কিভাবে লিখছো ওইটা থেকে আমরা একটু দেখে নিজের ইয়েতে লিখবো। হ্যাঁ হ্যাঁ এইটাই। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আপনি আপনি লিখছেন, এক্ষেত্রে আপনি লেখার ক্ষেত্রে কপি, যেমন হচ্ছে একটা একটা প্রোডাক্টের ফিচার, এই ফিচারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। একটা প্রোডাক্টের র্যাম হচ্ছে 4 GB, এটাকে আপনি 5 GB লিখতে পারবেন। তো এই না ক্ষেত্রে না না, এই বিষয়গুলো আপনাকে আপনি যেরকম বুঝেন, তো গুগলের বুটও এরকম বুঝিয়ে যেতে, এটা তো আর চেঞ্জ করতে পারবে না। সেই প্রোডাক্টের রিভিউ লিখতেছে, ওইটা তো এরকমই হবে, এর বেশি তো হবে না। এখন আপনি একটা ওয়ালটনের প্রোডাক্ট নিয়ে লিখতেছেন, ওয়ালটনের রেফ্রিজারেটর, এটার ক্যাপাসিটি হচ্ছে 500 লিটার, তো এটাকে আপনি কি 15 লিটার করতে পারবেন বা 50 লিটার করতে পারবেন? অবশ্যই এটা 500 লিটার লিখতে এটাই। হবে। তো এটা আপনাকে বুঝে লিখতে হবে, সমস্যা হবে না, এই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। তো মেইন কন্টেন্ট আপনি কোনো একটা প্যারাগ্রাফ আপনি হুবহু লিখে ফেলছেন, এরকম করা যাবে না। হ্যাঁ, কন্টেন্ট তো বাংলাতেই লিখতে হবে। এডুকেশন লিখলে তো এডুকেশনের বাংলাদেশের যে বিষয় কন্টেন্ট গুলো থাকবে ওগুলো তো বাংলাতেই লিখতে হবে। না না, বাংলাতে লিখতে হবে কেন আপনার? কেন বাংলাতে কেন? আপনি ন্যাশনাল ভার্সিটির যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, এখানে দেখেন ইংলিশে কন্টেন্ট আছে, বাংলায় কন্টেন্ট আছে। যখন কোনো কিছু পাবলিশ করে তখন বাংলায় লিখে, বাট যখন আপনারা ওইখানে লিখতেছে তারা কিন্তু ইংলিশে লিখতেছে। তো আপনি এটা ইংলিশে কনভার্ট করে লিখতে পারেন। আর আপনারা সবচেয়ে বেশি করবেন কি, যে পোস্টটা তারা কিন্তু পিডিএফ পাবলিশ করবে, ওই পিডিএফটাকে ইমেজ করবেন, ইমেজ করে ওই ইমেজটা পাবলিশ করবেন। আর আপনারা কন্টেন্ট নিচে থেকে লিখে দিবেন। আপনার যে মেইন কন্টেন্ট থাকবে সেটা কিন্তু কেউ পড়বে না, সেটা কেউ পড়বে না। তো আপনার যে মেইন ইমেজটা থাকবে সেটা ডাউনলোড করে নিবে বা ওইটা পড়বে। ইংলিশে লিখলে তো সবাই বুঝতে পারবে না, যারা নিচে ক্লাসে বা ইংলিশ সম্পর্কে পড়তে অনেকে ভালো লাগে না। তো না, আমরা তো বাংলা আমাদের যারা বাংলা বুঝবে তাদের জন্য আমাদের ব্লগটা তৈরি করতেছি না, আমাদের ব্লগটা তৈরি করতেছি যারা ইংলিশ পড়তে পারে তাদের জন্যই শুধু। এটা তো ভাই ইন্টারন্যাশনাল। আমরা এটা তো বাংলাদেশ টার্গেট করতেছি না, আমরা তো ন্যাশনাল ভাবে করতেছি, ইন্টারন্যাশনাল ভাবে করতেছি, ওই ক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনাল ভাবে। বাংলাদেশের নিউজগুলো তার বাংলাদেশের যে বিভিন্ন নোটিশ বা বিভিন্ন ক্লাসের যে এই বিষয়গুলো তার ওয়ার্ল্ড ওয়াইড হবে না, এগুলো তো অন্য দেশের মানুষ দেখবে না, বাংলাদেশের মানুষই তো দেখবে। হ্যাঁ, এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য সাবডোমেইন রাখবো, ওটা প্রবলেম এটা পরে আপনি যদি চান সবগুলাই কিন্তু আর বাংলাতে পাবলিশ হচ্ছে না। আপনার সব বাংলাদেশের যত নিউজ আছে সবগুলো, ঢাকা ভার্সিটি নিউজগুলো কি বাংলাতে পাবলিশ হচ্ছে সবগুলা? বাংলাতে পাবলিশ হয় না। ঢাকা ভার্সিটি নিউজগুলো কি সবগুলো বাংলাতে পাবলিশ হচ্ছে? হ্যাঁ ভার্সিটি লেভেলের কোনো নোটিশই বাংলায় প্রকাশ হয় না, শুধুমাত্র হ্যাঁ, ভার্সিটি লেভেলের কোনো নোটিশই বাংলায় হয় না। হ্যাঁ, কারণ তবে দেখবেন খেয়াল করলে যে কলেজ ভার্সিটির যে লেভেলে যেগুলো আছে পেজগুলো এগুলো আছে হচ্ছে ওইখানে কিন্তু কোনো নোটিশ বাংলায় প্রকাশ হয় না। এডুকেশনের মধ্যে তো শুধু ভার্সিটি পড়ে না, সব ক্লাসেরই তো পড়ে, আর সব বয়সের মানুষের তো এটা পড়ে। তো
তবে ইংরেজি পড়তে তো অনেকের বোরিং লাগে, এটা মানে যে বিষয়গুলো থাকে নিচের ক্লাসের যেগুলো ওগুলো পড়তে সবারই বোরিং লাগে, সেটা ইংরেজি হোক আর বাংলা হোক। এখন খুব একটা রিডিং পড়তে সবারই বোরিং লাগে, যে সেটা ইংরেজি হোক আর বাংলা হোক। না না, তো আজহার ভাইয়ের কথাটাও ঠিক আছে। যারা স্কুল লেভেলের গার্জিয়ান আছে, মানে কলেজের গার্জিয়ান আছে, তারা অবশ্যই বাংলা পড়তে প্রেফার করবে, তারা তো ইংলিশ সেটা পড়তে হচ্ছে আসবে না। সেটা হচ্ছে সেক্ষেত্রে আপনি সেটা হচ্ছে আপনি তো আপনার মাইন্ড টার্গেট হচ্ছে ইংরেজি, তাই না? আপনি আপনার ওয়েবসাইটে করবেন ইংরেজি, যারা বাংলা পড়বে তাদেরকে আপনার টার্গেট করার প্রয়োজন নেই। বাংলাদেশের সিপিসি অনেক কম দিবে, তো আমাদের টার্গেটেড ভিজিটর হচ্ছে অবশ্যই হ্যাঁ বাইরের তাই দেশে। তো। তো বাংলাদেশে আমরা রাখবো না। তো এক্ষেত্রে হচ্ছে কি, বাংলাতে যখন একটা নিউজ পাবলিশ করবে সেটা আপনি এটা স্ক্রিনশট নিয়ে নেন, আপনি ওয়েবসাইটে ঢুকে একটা স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটটা বাংলাতে নিচে দিয়ে দেন। অনেকেই দেখেন আমাদের বাংলাদেশের যে ব্লগগুলো আছে, এডুকেশন রিলেটেড যে ব্লগগুলো আছে, ওরা কি করতেছে যে ওই সেম কন্টেন্টটাকে ইংলিশে কনভার্ট করে আবার বাংলাতে দিচ্ছে। প্রথমে ইংলিশে দিচ্ছে, পরে বাংলাতে দিচ্ছে। কারণ হচ্ছে তারা সিপিসি বেশি চায়, মানে হচ্ছে ক্লিক করলে ইংরেজিতে যদি কন্টেন্ট লিখেন এক্ষেত্রে আপনার সিপিসি বেশি হবে, কিন্তু বাংলাতে যখন কন্টেন্ট লিখবেন তখন হচ্ছে গিয়ে ওরা আপনাকে সিপিসি কম দিবে, মানে হচ্ছে আপনার আর্নিংটা কম হবে। এক্ষেত্রে আপনি দুটা দিতে পারেন, সমস্যা নেই। বাংলাদেশের টার্গেট করার ক্ষেত্রে নিচে বাংলাতে দিয়ে দিলেন, আবার কিন্তু ইংরেজিও দিয়ে ভাইয়া দিলেন। মেন তো আমরা বাংলাদেশকে টার্গেট করে মানে কাজটা করবো না। না, অবশ্যই না, কিন্তু বাংলাদেশে তো আপনার ভিজিটর প্রয়োজন। প্রাথমিক অবস্থা বাংলাদেশে ভিজিটর গুলো কিন্তু আপনি নিতে পারবেন সহজে। এক্ষেত্রে প্রত্যেকটা আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এডুকেশন নিউজ গুলো দেওয়ার আপনার কন্টেন্ট পাবলিশ করার সাথে সাথে আপনাকে কি করতে হবে, যে বিভিন্ন এডুকেশন যে গ্রুপ আছে, সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে, সেগুলোতেও কিন্তু আপনাকে ওই কন্টেন্টটা পোস্ট করে দিতে হবে, যে নতুন নিউজ কি আসছে, যে এডুকেশন রিলেটেড এটা আপনি পোস্ট করে দিবেন। ওইখান থেকে আপনি ভিজিটর নিয়ে আসতে হবে। ওই ভিজিটর নিয়ে মার্কেটিং করার কাজগুলো কিন্তু আমরা পরে করবো। আমরা জাস্ট এখন সাইটটা রেডি করতে হবে। সাইটটা রেডি করার পরে কিন্তু বাকি কাজগুলো আমরা করবো। আচ্ছা ভাই, আরেকটা কাজ করা না, মানে বিষয়টা হচ্ছে আপনার যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আছে, কিছু ওয়েবসাইটে আমি দেখছি যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, মানে ল্যাঙ্গুয়েজে মানে 2টা ল্যাঙ্গুয়েজ বা 3টা ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছি, ওই ট্রান্সলেট ইউজ করতে পারেন আপনারা। যে আপনার ইংলিশে কন্টেন্ট লিখলেন, ওইটা যে দেশে যে দেখবে ওইখানে সে ট্রান্সলেট করে নিতে পারবে। ওই ট্রান্সলেটরটা ইউজ করতে পারি আমরা। ওটা আপনার ওয়ার্ডপ্রেসের ট্রান্সলেটরও শিখতে হবে, যে ট্রান্সলেটরটা কিভাবে ইউজ করবে। একটা প্লাগইন আছে, প্লাগইনটা ইনস্টল করে দিলি ওই ট্রান্সলেটরটা আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, ভালো আইডিয়া মনে করছেন। হ্যাঁ ভাইয়া, এটা আমিও বলতে চাচ্ছিলাম ভাই, এটা একটু আমাদেরকে দেখাই দেন। কারণ এখন তো দেখা যায় ফেসবুকে আমরা অনেক লেখাই পড়ি, সাথে মানে নিচে ট্রান্সলেটরের মাধ্যমে বাংলাটাও চলে আসে, আবার বাংলা হলে সেটা ইংলিশটাও চলে আসে। ঠিক আছে, তো ওই ট্রান্সলেটর আমরা শিখবো, সমস্যা নেই। আমরা ট্রান্সলেটরটা দেখবো। আরেকটা বিষয় ভাই, রবি, এয়ারটেল বা যে ইন্টারনেট সিমের যে কোম্পানি গুলো আছে, সেগুলোতে দেখি যে ওইখানে অপশন থাকে যে বাংলা ইংলিশ। বাংলাতে ক্লিক করে পুরো ওয়েবসাইট বাংলা হয়ে যায়, আর যখন ইংলিশে আমরা ক্লিক করি তখন পুরো ওয়েবসাইট ইংলিশ হয়ে যায়। এটা কি ওখান থেকে করা যায়, যে ওয়ার্ডপ্রেস থেকে? হ্যাঁ, করা যাবে, অবশ্যই করা যায়। এটাই তো বললো ওইটা। আর উনি বলছেন যেটা যে ওইটা তো অন্যান্য ভাষা, যেমন ফেসবুকে শুধু অনেকগুলো বিভিন্ন বিষয়গুলো ট্রান্সলেট হয়, এটা অনেকগুলো দেশের ভাষা থাকে। কিন্তু আপনারটা এরকমই থাকবে। আপনার ওইখানে যে অপশন দুইটা, এটা হচ্ছে দুইটা ভার্সন করে রাখছে, কিন্তু আপনি যদি ট্রান্সলেটর ইউজ করেন, তাও ট্রান্সলেটর ইউজ করলে আপনি হচ্ছে যে কোনো দেশে যে কোনো জায়গায় যে কোনো ভাষায় ট্রান্সলেট করা যাবে। এটাই ট্রান্সলেট এটা। আর ভাষণ তাহলে ওইটা দুইটা করে রাখছে। আর ওইগুলো হচ্ছে কি ভার্সন দুইটা করে রাখে, দুইটাই কন্টেন্ট আপলোড করে দেয় এরকম। লিখতে হয় দুইটাই তাহলে না? হ্যাঁ, দুইটা ভার্সন করে রাখে। হ্যাঁ, আর ট্রান্সলেট করে অনেক সময় যেটা সঠিকটা আসে না, অনেক সময় রোবটে করে তো এটা সবকিছু সঠিকভাবে আসে না, অনেক অনেক সময় মিসিং হয়। সমস্যা নেই, মিসিং হলেও মানুষ বুঝে নেয় যে এটা ট্রান্সলেট করে নিছি আমি, এটা এরকমই হবে। ভাষণটা ইউজ করা যাবে, তাহলে ভাষণটা করলে মনে হয় আমাদের ভালো হবে আর কি। এক্ষেত্রে আমি এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বললাম এই বিষয়টা, এডুকেশনের ক্ষেত্রে। এজন্য ইলেকট্রনিক তো এগুলো তো বাংলা করার দরকার নাই, এগুলো ইংলিশে লিখতে হবে। বলাতে ভালো হয়েছে। তারপর একটা আইডিয়া তো আমাদের মাথায় আসছে যে ট্রান্সলেট। হ্যাঁ, এডুকেশনের ক্ষেত্রে আমি যেটা ভাবলাম এটাই, বাংলা ইংলিশ দুইটা যদি ভাষণ করা হয় সেটা ইউজ করে আমরা ওইটা মনে হয় করতে পারবো। করলে মনে হয় আমাদের জন্য ভালোই হবে। হ্যাঁ, কারণ দেখবেন আপনারা যে ফেসবুকে যে আমরা পোস্ট করি, আমরা ইংলিশ পোস্ট গুলো করি কয়দিনের পরে, আর বাংলা গুলো কয়দিনের পরে। বাংলারা পড়তে অনেক কমফোর্টেবল ফিল করে সবাই, কিন্তু ফেসবুকে পোস্ট গুলো কিন্তু ইংলিশে লিখলে যেমন পড়তে না, আমার লাইক অন খুব কম হয়। অনেকে অ্যাভয়েড করে, এত সময় না ইংরেজি করা, এরকম করে। হ্যাঁ, আমরা ট্রান্সলেটরটা ইউজ করতে পারি, কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে আমরা ট্রান্সলেটরটা ইনস্টল করে নিব, সমস্যা নেই। এটা খুবই ইজি ইনস্টল করা এবং সেটআপ করা। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, আমারও মেবি চার্জ একবারে শেষ হয়ে যাচ্ছে। ভাইয়া, কালকের জন্য আমাদের কাজগুলো একটু বলে দিতেন। কালকে কাজ হচ্ছে আমরা গত ক্লাসে যা করছি সেগুলো প্র্যাকটিস করবেন। আপনি কন্টেন্ট লিখবেন আপনারা প্রত্যেকে। যে এখন তো আপনারা মোটামুটি ইলেকট্রনিক্স কে কি কোন নিশ নিয়ে কাজ করবেন, সেই নিশ নিয়ে কিন্তু আপনারা একটা কন্টেন্ট